সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1146তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মেহেরের জীবনের চরম কষ্টকর প্রতিশোধ পরায়ণ এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী ভাবির প্রেমের ফাঁদে পড়ে হত্যা করে নিজের ভাইকে। এই গল্পটা এরকম একটা গল্প, বরিশালের প্রত্যন্ত এলাকার এক বিত্তশালী পরিবারের করুণ বাস্তব জীবনের গল্প। এই গল্পের মাঝে এরকম প্রতারণা হয়েছে যেটা তামিল মুভিকেও হার মানিয়ে দেয়। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই মেহেরের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মেহেরকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মেহের, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিক্ষক। আমার বাবা, আমি দেখে আসছি খুব ছোটোবেলা থেকে, আমার বয়স যখন অনেক কম আমি তখন থেকে দেখে আসছি যে আমার বাবা হাই স্কুলে শিক্ষকতা করে। আমার বাবা এলাকার অনেক সম্মানিত একজন ব্যক্তি। আমার আব্বাকে আমাদের এলাকার মানুষ অনেক শ্রদ্ধা এবং ভক্তি করে। ছোটোবেলা থেকে একজন শিক্ষকের সন্তান হওয়ার পরেও আমি পড়াশোনার প্রতি আসলে খুব বেশি মেধাবী ছিলাম না। আমি মিডল ক্লাসের একজন স্টুডেন্ট ছিলাম। কিন্তু আমার বড় যে ভাই ছিল, আমার বড় ভাইয়া যথেষ্ট মেধাবী ছিল। আমার বড় ভাইয়া দেখতে শুনতে খুব বেশি একটা ভালো ছিল না। আমার বড় ভাই দেখতে শুনতে এরকম ছিল যে আমার বড় ভাইয়ের নাম মানিক, মানিক ভাই দেখতে এরকম ছিল, অনেকটা খাটো ছিল এবং চেহারার মধ্যে খুব তেমন একটা মায়া ছিল না। আমার দাদির দাঁতের মতো আমার বড় ভাইয়ের দাঁত। আমার দাদির দাঁতও অনেক উঁচা ছিল, সামনের দাঁত, এবং আমার বড় ভাইয়ার সামনের দাঁতও অনেক উঁচা। এই জন্য আমার মা অনেক সময় দুষ্টামি করে আমার ভাইরে বলতো যে তুই পানি খাওয়ার সময় ঠোঁট দিয়া চিপ দিয়া পানি খাবি, তা না হলে তোর পানি পড়ে যাবে। ছোটোবেলায় নাকি আমার ভাইয়া পানি খাওয়ার সময় পানি পড়ে যেত। যাই হোক, আমি কিন্তু ভাইয়ার চেয়েও সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী ছিলাম। আমি দেখতে অনেকটাই আমার বাবার মতো হয়েছি। আমার বাবা কিন্তু এমনি অনেক লম্বা, ফর্সা, অনেক সুন্দর ছিল। আমি অনেকটা আমার বাবার মতো হই। তো ভাইয়া পড়াশোনার প্রতি কিন্তু খুব মেধা ছিল, বাট আমার পড়াশোনার প্রতি খুব মেধা ছিল না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ভাইয়া তখন এসএসসি পরীক্ষা দেয় এবং ভাইয়ার এসএসসি রেজাল্ট অনেক ভালো হয়। আব্বা তখন অত্যাধিক খুশি হয় এবং খুশি হওয়ার পরে ভাইয়াকে তখন আব্বু প্রচুর আদর করে, যত্ন করে। আমার ভাইয়া যখন এসএসসি রেজাল্ট আউট হয়, আমার আব্বা গরু জবাই দিয়ে আমাদের পুরো গ্রামবাসীকে খাওয়ায়। আমার ভাইয়াকে নিয়ে আমার বাবার ছিল আকাশ ভরার স্বপ্ন। একটা পর্যায়ে ভাইয়া তখন স্কুল জীবন শেষ করার পরে ভাইয়াকে তখন আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি করায় এবং ভাইয়া কলেজে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতো। আমি তখন স্কুলে পড়ি এবং ভাইয়া যখন এইচএসসি পরীক্ষা দেয়, আমি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম। একটা পর্যায়ে ভাইয়া ইন্টারমিডিয়েটও পাশ করে ফেলে এবং ইন্টার পাশ করার পরে ভার্সিটিতে পড়াশোনা করার জন্য আমার ভাইয়াকে তখন ঢাকাতে পাঠানো হয়। ঢাকাতে আমার দূর সম্পর্কের এক মামার বাসায় থেকে আমার ভাইয়া ভার্সিটিতে পড়াশোনা করবে। আমার ভাইয়া পড়াশোনা করার সুযোগ পায়। ওই ভার্সিটিতে আমার ভাইয়া পড়াশোনা করতো এবং যত ধরনের টাকা পয়সা লাগতো আমার আব্বা বাড়ি থেকে আমার ভাইয়ার জন্য টাকা পয়সা পাঠাতো। গ্রামে আমাদের মোটামুটি অনেক জায়গায় সম্পত্তি ছিল এবং আমার আব্বার আর কোনো ভাই ছিল না। আমার দাদার একটাই সন্তান ছিল আমার বাবা, আমার কোনো কাকা ফুফি ছিল না। এই জন্য আমার দাদার প্রায় সমস্ত সয় সম্পত্তির মালিক কিন্তু আমার বাবাই হয়। এই জন্য আমাদের অনেক সয় সম্পত্তি আছে। যাই হোক, তো ভাইয়া তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য চলে যায় ঢাকাতে। আমি তখন এসএসসিতে পরীক্ষা দিই এবং এসএসসি পরীক্ষাতে আমি ফেল করি। আমার এক সাবজেক্টে ফেল আসে এবং আসার পরে আব্বু খুব রাগ করে। আমার আব্বুর কথা হচ্ছে, আব্বু তো সেই স্কুলের একজন শিক্ষক এবং একটা শিক্ষক হওয়ার পরে শিক্ষকের ছোট ছেলে হইয়া আমি একটা সাবজেক্টে ফেল করলাম এসএসসিতে এবং আমি আপনার ক্লাস 6 থেকেই আমার মেধা শক্তি খুব কম ছিল। আমার পড়াশোনা করতে ভালো লাগতো না। মেধা খারাপ ছিল বিষয়টা এরকম না, আমি আসলে পড়াশোনা করতাম না। এখন থেকে তখন হলো কি যে এসএসসিতে এক সাবজেক্টে ফেল করি এবং ফেল করার পরে আব্বু তখন খুব রাগ করে, অনেক রাগারাগি করে আমার সাথে যে আমি কেন ফেল করলাম। এটা নিয়ে ঘরের মধ্যে প্রচুর ঝামেলা যাচ্ছিলো আমার আম্মুর সাথে।
যে মেহের ঠিকমতো পড়াশোনা করে নাই, মানিক ঠিকমতো পড়াশোনা করছে, মানিকের পড়াশোনার প্রতি অনেক মনোযোগ ছিল, অনেক ভালো ছিল, কিন্তু মেহের কেন এরকম হলো, মেহেরকে নিয়ে তো আমাদের অনেক স্বপ্ন ছিল, মেহের কেন পড়াশোনা ঠিকমতো করে না। মানে আমি যতই দোষ করি তার সমস্ত দোষের ভাগিদার হচ্ছে আমার আম্মু, মানে আমার আম্মুকে সব ব্লেম করা হয়। একটা পর্যায়ে দেখা গেল এইরকমভাবে সময়গুলো কাটতে কাটতে তখন আমি পরীক্ষায় ফেল করি, রাস্তাঘাটে ঘোরাফেরা করি, বন্ধু বান্ধবের সাথে মিশি, মানে দুষ্ট বন্ধুদের সাথে মিশে এইদিকে ওইদিকে দুষ্টমি ফাইজলামি শয়তানি করে আমি সময়গুলো কাটাচ্ছিলাম। আমার বড় ভাইয়া তখন হচ্ছে মানে হঠাৎ করে বড় ভাইয়া বাড়ির মধ্যে একটা নিউজ দিল। নিউজটা এরকম যে ভাইয়ার কোন এক বন্ধুর মাধ্যমে মানে ফ্রান্সের একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসার জন্য ভাইয়া অ্যাপ্লাই করছে ফ্রান্স। এবং এই অ্যাপ্লাই করার পরে ওই সময় আমার ভাইয়া নাকি ভিসা হয়ে গেছে। মানে এটা খুব অবাক করার একটা বিষয় ছিল, যদিও এই বিষয়টা আমার আব্বু শুরু থেকে জানতো। আমার আব্বু ভাইয়াকে হেল্প করছিল যে এইভাবে পেপার সাবমিট করলে হয়তো তোর ভিসা হতে পারে। তো আব্বু ঠিক যেভাবে বলছে আমার ভাই ওভাবেই পেপার ডকুমেন্ট সব কিছু সাবমিট করেছে এবং ফ্রান্সে আমার ভাইয়ের ভিসা হয়। এবং ফ্রান্সে ভিসা হওয়ার পরে আমার মানে স্টুডেন্ট ভিসা হয়। আমার আব্বা তো তখন অত্যাধিক খুশি এবং গ্রামের সবাই কাছে বলতেছে যে আমার বড় ছেলে মানিকের ফ্রান্সের ভিসা হয়েছে, স্টুডেন্ট ভিসায় যাবে। আমাদের মসজিদ অনেক বড় করে মিলাদ ডাকা হয়, হুজুরের সবার মানে গ্রামবাসী সবাইকে নিয়ে একসাথে আল্লাহর কাছে হাত তুলে আমার বড় ভাইয়ের জন্য দোয়া চায়। আমার বড় ভাইয়ার এত সাকসেস দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগতো। আসলে আমার লাইফে কোনো সাকসেস বলতে কিছু ছিল না, কিন্তু আমার একটা গার্লফ্রেন্ড ছিল, নাম হচ্ছে বিজলি। আমি বিজলি অনেক পছন্দ করতাম, ও আমাদের স্কুলে পড়াশোনা করতো, আমি ওর সাথে প্রেমটা খুব ভালো করতে পারতাম। এছাড়া আমার লাইফে আর সেকেন্ড কোনো পার্ট ছিল না। যাই হোক, এইভাবে ভাইয়া তখন একটা সময় ভাইয়ের ভিসা হলো এবং দেন ভাইয়া তখন ফ্রান্সে চলে যাবে। তা আমাদের আব্বা অত্যন্ত খুশি হলো। আব্বু সহ আব্বুর এক বন্ধু, আমি, আমার মা মিলে ভাইয়াকে ঢাকা এয়ারপোর্টে দিয়ে আসি। এক পর্যায়ে ভাইয়া তখন ফ্রান্সে চলে যায় এবং ফ্রান্সে যাওয়ার পরে ভাইয়া তখন বাড়ির জন্য টাকা পয়সা পাঠাইতো। আমি তখন খুব ধুমধাম করে চলাফেরা করতাম। এরকম করতে করতে ওই যে সাবজেক্টটা আমি ফেল করি, ওই সাবজেক্টে আমি আবারও পরীক্ষা দিই। এবার পরীক্ষা দেওয়ার পরে কোনোভাবেই আমি মানে থার্ড ডিভিশনে পাশ করি। অ্যান্ড পাশ করার পরে আমার আম্মু তখন বলতেছিল যে আমাকে যাতে ভাইয়ার কাছে বিদেশে পাঠিয়ে দেয়। তো ফ্রান্সে তো আসলে যাওয়াটা খুব মানে ইজি বিষয় ছিল না, মানে মোটামুটি অনেকটা হার্ডই ছিল। তো আমার আব্বু বলে যে ওরে এত টাকা খরচ করে ফ্রান্সে পাঠাবো, তা লাভটা কী? মানে মানিক যেভাবে স্টুডেন্ট ভিসা চলে গেছে অল্প কিছু টাকা দিয়ে, তো মেহের তো এইভাবে যেতে পারবে না, ওর তো পড়াশোনার কোনো যোগ্যতাও নাই, তা ওর কোন যোগ্যতাতে ও যাবে? আমার আম্মু তখন বলতেছে যে তাইলে কী করবা? আব্বু বলেই দেশে আছে, দেশেই পড়ে থাক। এরকমভাবে আমি তখন কলেজে পড়তেছি, একদিন যাই তো একদিন যাই না, একদিন যাই তো একদিন যাই না। এরকম করতে করতে আমার আব্বুর সাথে আমার খুব ঝামেলা হইতো, মানে প্রচণ্ড রকমের ঝামেলা হইতো। এবং এক পর্যায়ে আমার দাদিমণি মারা যায় এবং দাদি মারা যাওয়ার পর থেকে আমার আব্বু অনেকটা সফট হয়ে যায়। এরপর আমি কলেজে যাইতাম না। এরকম করতে করতে কলেজের একটা ছেলের সাথে আমার ঝামেলা হয়, মানে প্রচণ্ড রকমের ঝামেলা হয়। এবং ঝামেলা হওয়ার পর আমি তখন কলেজে যাওয়া বন্ধ করে দিই, রাজনীতি করতাম আর কি। পরে ঝামেলা হওয়ার পর আর কলেজে যাই না। তো এলাকাতে আমি তখন একটা ছোট দোকান দিই, মানে ভাইয়াকে বলি যে ভাইয়া আমি এভাবে চলতে পারি না। তা ভাইয়া তখন আমার বলে যে ঠিক আছে টাকা দিবে। ভাইয়া টাকা দেয়, আমি তখন একটা মোবাইলের দোকান দিই আমাদের এলাকাতে। তা আমার আব্বু আমার সাথে কথাই বলতো না, মানে টোটালি যেটা সত্যি কথা, আব্বু আমার সাথে কথাই বলতো না। আব্বু শুধু আম্মুরে বলতো যে আমার এই ছেলেটার জন্য একদিন আমাকে পথে বসতে হবে। এগুলো আব্বু খুব দুঃখ করে করে আম্মুকে বলতো যে মেহের আমার খুব অলক্ষী একটা ছেলে, ওর মাঝে লক্ষ্যের কোনো চিহ্ন নাই এবং ও প্রচুর পরিমাণের মানে বদনায় শয়তান। এরকম করে অলওয়েজ আমার আব্বু আমাকে খারাপভাবে আমার ভাইয়ের কাছে বা আমার পরিবারের অন্য মানুষগুলোর কাছে ব্লেম দেওয়া যেত। তা আমি এগুলো শুনে যেতাম, আমার কী করবো, আমার তো কিছু করার নাই। আসলেই তো আমি এরকমই। এমন করতে করতে ভাইয়া প্রায় 4 বছরের মতো ফ্রান্সে ছিল এবং ভাইয়ার যখন গ্র্যাজুয়েশন শেষ হয় দেন ভাইয়া তখন মানে চিন্তা ভাবনা করলো যে দেশে আসবে এবং বিয়ে শাদী করবে, এরকম একটা পরিকল্পনা। তা আব্বুরে বললো যে মেয়ে দেখার জন্য। আমার আব্বু এদিক সেদিক অনেক দিকে মেয়ে দেখতেছে, তা ওরকম কোনো ভালো মেয়ে কিন্তু পায় না। এমন করতে করতে আমার আব্বু তখন করলো কি, আমার নানু বাড়ির ওই দিকে, মানে আমার নানুর গ্রামের না, আমার নানুর পার্শ্ববর্তী এক গ্রামের একটা মেয়ে পাইছে। মেয়েটার নাম হচ্ছে চাঁদনি। এই মেয়েটা মানে মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে ছিল। মামা তখন বিয়ের প্রস্তাবটা নিয়ে আসে যে মেয়েটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, কিন্তু দেখতে শুনতে আগুনের মতো সুন্দর, মানে অনেক সুন্দর, এরকমভাবে বলার পরে আমার আম্মু তখন একদিন আমারে বললো যে মেয়ে দেখার জন্য যাইতে। আমার আব্বু কিন্তু বলে না, আম্মু বলছে। বলার পরে তো একদিন আমি আম্মুর সাথে রওনা দিলাম মেয়ে দেখার জন্য। আমার আব্বু, আম্মু, আমি আর আমার আব্বার আরও একজন বন্ধু আর আমার একজন কাকি, তো সবাই মিলে একটা মাইক্রোবাস ভাড়া করলাম, মেয়ে দেখার জন্য গেলাম। আর মেয়ে দেখে তো ভাই আমি পাগল হয়ে গেছি, মানে দেখার মতো একটা মেয়ে, খুবই সুন্দর। আমি মনে মনে চিন্তা করতাম যদি বিজলির সাথে আমার প্রেম না থাকতো আমি এই চাঁদনিরে বিয়ে করে ফেলতাম, এত সুন্দর ছিল, আগুনের মতো চেহারা।
তো যাই হোক, মেয়েটার সাথে পরে দেখলাম, দেখাশোনা হওয়ার পরে আমার আব্বু তো মেয়েকে দেখে আর কোনো কথা নেই, আমারে বললো আংটি পরাইয়ে দাও। মেয়ের আগে পিছে কোনো কিছু চিন্তা করলো না। মেয়ে অত বড় ছিল না, ক্লাস 9-এ পড়তো, আমারও ছোট ছিল, মানে আমার গার্লফ্রেন্ডে যেই ক্লাসে পড়ে ওই ক্লাসেই পড়তো। এবার আমার আব্বু তখন কী করলো, আম্মুকে বললো যে দেরি করো না, আংটি পরাইয়ে দাও। আমার আম্মা আংটি পরাই দিল, কিন্তু আংটি পরানোর সময় মেয়েটা জানি কেমন মানে হাত খুলতেছে না, হাত তো মানে মুটকি মেরে আছে, মানে মুট খুলতেছে না। দেন এবার আমার আম্মু একটু জোর করে আংটিটা পরাই দিল। আমি মেয়ের দিকে তাকায় আছি, মানে আমি বুঝতে পারলাম না যে মেয়েটা এরকম কেন করলো। মানে ইজিতে তো আমার আম্মুর হাত থেকে আংটি পরার কথা, বাট ইজিতে পড়লো না, মানে আম্মুর দিকে একটু কেমনভাবে জানি তাকালো, আমি ঠিক বুঝতে পারলাম না বিষয়টা। যাই হোক, এরকমভাবে তখন মানে জিনিসগুলো শেষ হলো। আমার আব্বু তখন আংটি পরাই দিল এবং তাদেরকে বললো যে আপনারা একদিন আসেন, এসে ঘরবাড়ি দেখে যান, আমরা বিয়ের সাথে ঠিক করে ফেলবো। এবার মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা বলতেছে যে আপনার মতো একটা পরিবারে, মাস্টার পরিবারে আমার মেয়েকে বিয়ে দিব, এটা তো আমার জন্য মানে চাঁদ কপাল। আল্লাহ আমাকে এত সৌভাগ্য দিয়েছে, আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি নাই। আমি আপনার বাড়িতে গিয়ে কোনো কিছু দেখার প্রয়োজন নয়, আপনি এখানেই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেন। তো আমার আব্বু তখন বলতেছে যে দেখেন, আমার তো অনেক আত্মীয় স্বজন আছে, আর মূল কথা হচ্ছে আমার ছেলে এখনও ফ্রান্সে, ও এখনও আসে নাই। তো এখনও যেহেতু আসে নাই, আমার ছেলে যদি না দেখে তাহলে আমি বিয়ে কীভাবে ঠিক করব। আমার আম্মা তখন আব্বুরে এভাবে টিপ মারলো, মানে টিপ মেরে বুঝাইলো, আমার আম্মু বুঝাইতে আসে বিয়ে ঠিক করে ফেলো। কারণ আমার আম্মুর কথা হচ্ছে যে মেয়ে যে দেখতে এতটা সুন্দর, আমার ভাইয়া তো আর পিছপা হবে না, মানে ভাইয়া তো এক কথায় রাজি হয়ে যাবে। আম্মু তখন ওই মানে আব্বুরে যখন এইভাবে চিমটি মারলো, আব্বু তখন বলে ঠিক আছে তাহলে আমরা একটা ডেট করি, আমরা সামনের মাসে একটা ডেট করে ফেলি। এরই মাঝে ভাইয়া আবার ফোন দিছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, আম্মু বলতেছে মেয়ে অপরূপ আর সুন্দরী। ভাইয়া বলে ঠিক আছে তাহলে বিয়ে ডেট করে ফেলো। এরপরে 1 মাস পরে, মানে ওই দিন ছিল মাসের 20 তারিখ এবং সামনের মাসের 20 তারিখ তখন ডেট ফিক্সড করা হয়েছে যে এই মেয়ের সাথে, চাঁদনির সাথে আমার মানিক ভাইয়ের বিয়ে হবে। দিন তারিখ ঠিক করা হলো এবং ঠিক করা হইলে পরে আমরা তখন চলে আসছি, মানে আমরা পরিবারের সবাই চলে আসছি। এবং আসার পরে ভাইয়া তখন আসার প্ল্যানিং করতেছে, যেহেতু বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, ভাইয়া তাড়াতাড়ি করে আসবে, চলে আসবে। অ্যান্ড এই অবস্থার মধ্যে প্রায় এই ঘটনা মানে বিয়ে ঠিক হওয়ার 3 থেকে 3 দিন পরে মনে হয়, মঙ্গলবার ছিল আমার মনে আছে, মঙ্গলবারে বিকেলবেলা আমি দোকানে বসে আছি। বসে থাকা অবস্থায় একটা পিচ্চি আসছে, মানে কম বয়সী একটা ছোট মেয়ে আসছে আমার দোকানে, এসে আমার বলতেছে যে মেহের ভাইয়া আপনারা ডাকতেছে, এরকম করে দেখাইতেছে। তো এই পিচ্চি মেয়েটারে আমি আমাদের বাজারে আর কখনোই দেখি নাই, এই প্রথম আমি দেখলাম যে এরকম একটা মেয়ে। পরে আমি জিজ্ঞেস তোমাদের বাড়ি কোথায়, তো তখন বাড়ির কথা বললো। যখন বাড়ির কথা বললো আমি তখন অবাক হয়ে গেলাম যে এটা তো আমার ভাইয়ার শ্বশুর বাড়ি, মানে যেখানে আমার ভাইয়ার মানে ভাইয়ার বিয়ে ঠিক করা হয়েছে ওই গ্রামের। পরে আমি বললাম কী রে, ওইটাকে বোরকা গায়ে দিয়ে আছে। আমি তখন দোকান থেকে উঠলাম, উঠে ওইদিকে গেলাম, মেয়েটার কাছে গেলাম। যাওয়ার পরে মেয়েটা বলতেছে ভাইয়া, মেহের ভাইয়া একটু সাইডে আসেন, আপনার সাথে আমার একটু কথা আছে। তো দোকানের সাইডে একটু গেলাম, সাইডে যাওয়ার পরে ভাই এই মেয়ে তখনই আমার পা ধরে কান্নাকাটি শুরু করছে, চিৎকার করে কান্না করতেছে। আমি তো ভাই অবাক, কিরে ভাই আমি চিনি না জানি না, বোরকা পরিহিত একটা মেয়ে এসেই আমার পা ধরে কান্নাকাটি শুরু করছে, মানে বুঝতে পারতেছিলাম না। পরে আমি বললাম যে আপনি কি, আমি তো আপনাকে চিনি না, মানে এভাবে আমার পা ধরে কান্না করতেছেন কেন? বলে ভাইয়া আমি চাঁদনি। এটা বলি তখন বোরকার মুখটা খুললো এবং খোলার পর দেখলাম যে আমার ভাইয়ের সাথে যার বিয়ে ঠিক হলো, আমার মা যাতে আংটি পরে আসলো, বিয়ের দিন তারিখ যে ঠিক হলো ওই মেয়েটা। মেয়েটাকে দেখার পরই তো আমি অবাক, কিরি এই মেয়ে এই জায়গায়, তা আমার পা ধরে কান্না করতেছে। আমি বললাম আপনি আমার পা ধরে কান্না করতেছেন কেন, কি হয়েছে আপনি আমাকে বলেন, সমস্যা নাই আমি আপনার ভাইয়ের মতো। পরে বলে ভাইয়া আপনার বিয়েটা ভেঙে দেন, এমন করে বলতেছে। আমি বললাম বিয়ে ভেঙে দিব? আমি ভাবছিলাম মনে হয় এই মেয়ে আমার ভাইয়ের ছবি টবি দেখছে, ভাইয়ের মনে হয় পছন্দ করে নাই, এই জন্য মনে হয় এটা বলতেছে। পরে আমি বললাম যে কেন বিয়ে ভেঙে দিব কেন, আপনি কি আমার ভাইকে পছন্দ করেন না? বলে না আপনার ভাইকে তো আমি দেখি নাই, আর পছন্দ অপছন্দের বিষয়টা পরে আমি আমার পরিবারকে বুঝাইতে না পাইরা আমি শেষ পর্যন্ত আপনার কাছে আসছি। আমি জানি আপনি ছাড়া আমার এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না, যদি পারেন আপনি আমাকে বাঁচান ভাইয়া। এই ধরে মানে এই বলে পা ধরে কান্নাকাটি। আমি ঠিক আছে বসেন, আপনি কি হয়েছে আমাকে রিল্যাক্সে বলেন। দেন মেয়ে বলতেছে যে মেয়ে আজকে প্রায় 3 বছর ধরে রাফি নামের এক ছেলের সাথে, মেয়েদের এলাকারই রাফি নামের এক ছেলের সাথে রিলেশন করে। ওই ছেলে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং ছেলের কোনোভাবে একটা চাকরি হলে পরে মেয়েটাকে উঠাই নিবে। অ্যান্ড এই ছেলে এই মেয়েকে আগে প্রাইভেট পড়াইতো, ওদের বাড়িতে লজিং থাকতো, মানে লজিং মাস্টারের মতো থাকতো, থেকে এই মেয়েকে প্রাইভেট পড়াতো বা এই মেয়েটাকে পড়াতো, ওখান থেকে এই মাস্টারের সাথে মেয়ের এই সম্পর্ক। এখন ওই মাস্টারকে মেয়ে বিয়ে করবে। তো আমারই বলতেছে যে আপনি যেমনি পারেন বিয়েটা ভেঙে দেন, কারণ এই বিয়েটা হলে আমি আত্মহত্যা করব, আমি কিন্তু মারা যাব। এটা বলার পরে ভাই আমি তখন চিন্তা করতেছি আল্লাহ বলে কি, এখন আমি কি করব? আমি তো একটা মানে মানে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম যে আমি কি এরকম বিপদে ফালাই দিল, হাতে পায়ে ধরে কান্নাকাটি করে
এবার আমি আস্তে আস্তে বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি কান্নাকাটি করবেন না, আমি দেখে কী করা যায়, আমার উপরে ভরসা রাখেন। তো মেয়েরে তখন বিদায় করলাম, বিদায় করে আমি তখন দোকানের দিকে যাচ্ছি আর চিন্তা করতেছি যে এখন আমি করবোটা কি। কারণ এই মেয়েকে আমি যেরকমভাবে দেখলাম যে মেয়ে যে পরিমাণের ইমোশনাল, যে পরিমাণের কান্নাকাটি করছে, মেয়ে তো জীবন আমার ভাইয়ের সাথে সংসার করবে না। আর আমার আব্বু অলরেডি মেয়ের হাতে আংটি পরে দিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে এই দিক সেদিক বিভিন্ন জায়গায় আমার আব্বু তখন ফোনে কথাবার্তা বলে ফেলছে, অনেক দাওয়াতও আব্বু দিয়ে দিছে। তো ওই দিন আমি একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করি। আমার আব্বু তো আমার সাথে খুব বেশি কথা বলে না, আবার ওই সময়টাতে একটু একটু বলতো, মানে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরে একটু একটু কথা বলে, এর আগে কিন্তু টোটালি বলতো না। পরে বাড়িতে গেছি, যাই রাতে খাবার খেলাম, খায়া মানে চিন্তা করতেছি যে বিষয়টা কেমনি আমি আমার আব্বা আম্মাকে বলবো, তারাও তো এই বিষয়টা ভালোভাবে নেবে না, মানে খুব টেনশন করতেছি। একটা পর্যায়ে আমি তখন আম্মুরে ডাক দিলাম, রাত্র প্রায় 10টার মতো বাজে। আম্মু বলে তুই দিকে, আমি বললাম না, তুমি আব্বুর থেকে উঠে আসো, তোমার সাথে একটু গোপনে কথা আছে। আম্মুরে উঠে আনলাম, উঠানের মধ্যে আনলাম, আইনা আমি বললাম আম্মু একটা কথা বলবো, এখন কিভাবে বলবো বুঝতে পারতেছি না। আমার আম্মু বলে কি, তুই কি বিয়ে করবে নাকি, কাউরে পছন্দ করিস, তোর ভাইয়েরা কি বিয়ে করে ফেলবি? আমি বললাম না মা, আসলে বিয়ে বা পছন্দ বিষয়টা এরকম না, বিষয়টা আসলে অনেক সিরিয়াস, তুমি কিছু মনে করো না, আগে কথাটা শোনো, বিষয়টা অনেক সিরিয়াস। আম্মু বলে আচ্ছা ঠিক আছে, কীরকম সিরিয়াস কথা আমি শুনি, বল। আমি বললাম মা, তুমি যেরকম এরকম বিয়ে ঠিক করে আসছো, মেয়ের হাতে আংটি পরাই দিছ, আজকে তো মেয়ে বিকেলবেলা আমার দোকানে আসছে, এই ঘটনা। এই কথা শুনে পরে তো আম্মু আমার দিকে তাকে আসছে, মানে অদ্ভুত নজরে তাকে আছে, কি রে আমি এটা কি নিউজ দিলাম, কয়েকদিন পর বিয়ে, আমার আব্বু সব জায়গায় দাওয়াটা দিয়ে ফেলছে অলরেডি, পারিবারিকভাবে জানাজানি হয়ে গেছে, এখন এসে আমি এটা আম্মুরে কি নিউজ দিলাম। পরে আম্মু তখন করলো কি, বলো আচ্ছা ঠিক আছে, তুই আয়, তোর বাবার সাথে কথা বলি। আমি বললাম না না, আমি বাবার সামনে যাইতে পারবো না, আমি ওই ছোটোবেলা থেকে বাবার একটু ওভাবেই দেখি আর কি, বুঝলেন না, আমাকে বাবা দেখতে পারে না, এই জন্য আমি বাবার সামনে খুব বেশি একটা যাই না। পরে আমি বললাম না, আমি বাবার সামনে যাব না, তুমি বাবারে গিয়ে বিষয়টা বুঝিয়ে বলো। আমার আম্মা বলতেছে আমি যদি বলি তাহলে কি তোর আব্বা শুনবে, আর তোর আব্বা কি সিদ্ধান্ত নেয়, না রেগে যায় না কি করে আমি তো বুঝি না, তোর আব্বা তো আবার আজকে ফোন দিয়ে চারদিকে দাওয়াত দিয়ে দিছে। আমি বললাম এটা তো জানি, যাবো, সব জায়গায় দাওয়াতটাও দিয়ে দিছে, এখন সব জায়গায় দাওয়াত দেওয়া হয়ে গেছে। আম্মু তখন বলতেছে যে ঠিক আছে, তাইলে আমি দেখি কথা বলি। এবার আমার আম্মু তখন ভিতরে গেল, এবং ভিতরে যাওয়ার পরে আব্বুকে কী কী জানি বললো, বলার পরে আম্মু আবার আমার কাছে আসছে। আমি রুমে চলে গেছি, রুমে এসে বলতেছে যে মেহের আয়, ঘরে আয়, তোর আব্বু ডাকতেছে, রুমে আয়। পরে আমি বললাম যে কেন ডাকতেছে, মানে আমি তখন একটু ভয়ে ভয়ে আব্বু রুমে গেলাম। যাওয়ার পরে আব্বা আমার বলে, কী রে তোর আমারে কি শোনাইছিস, মানে এমনিই বলতেছে, মানে আমি বিষয়টা খুব স্বাভাবিকভাবে আব্বুরে বললাম, মানে আব্বু আমার এরকম, এই তোর আম্মুরে কি শোনাইছিস, ধমক দিয়ে। আমি বললাম এরকম একটা ঘটনা ঘটছে, আম্মু যা বলছে তা তো সত্যি, এই তোর কোনো খাই দেওয়া কাজ নেই, তুই পড়াশোনা করিস নাই, করস ভণ্ডামি, মানে আমার এটা অন্যায় করে ফেলছি আমি। মানে আমার আব্বুর কথা শুনে মনে হয় যে আমি বিশাল একটা অন্যায় করে ফেলেছি, আমি কেন এটা আমার আম্মুকে বললাম, এটা আম্মুকে বলা ঠিক হয় না। মানে আব্বু আমাকে ধমকায় করতে গিয়ে বের করে দিল, দূর, মানে এত রাগ উঠলো যে কী ব্যাপার, আমি তো ভালোর জন্যই বললাম, আমার তো আর খারাপ না। এতে যে বিয়ে সাথে হওয়ার পরে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মেয়ে যদি আত্মহত্যা করে ফেলে, সিরিয়াসলি, কারণ আমি তো মেয়ের কান্নাকাটি দেখছি। এবার আমার আম্মু এটা বললো, বলার পর আমি তখন দোকানে চলে গেছি, মানে বাসায় চলে গেলাম, রুমে চলে গেলাম, ঘুমাইলাম। পরের দিন সকালবেলা ভোরে ভোরে নাস্তাও করিনি, দোকানে গেছি, দোকানে গিয়ে নাস্তা করছি, নাস্তা করে দোকানে বসে আছি। এইরকমভাবে দুপুরে তখন বাসায় খাইতে আসছি, খাইতে এসে দেখি যে আমার আব্বু ঘরে নাই। আমি বললাম যে মা, আব্বু কই গেছে, বলে জানি না কই গেছে। খাওয়া দাওয়া করলাম, করে আবার দোকানে আসছি। এবার আসার পরে, দোকানে আসার ঠিক আধা ঘন্টা কি 40 মিনিট পরে দোকানে আসছি, এসে একটু ঝিমাইতে আসি, দুপুরে ভাত খাইছি তো একটু ক্লান্ত লাগতেছে। এই সময় আমার আম্মু আমারে ফোন দিছে, ফোন করে বলতেছে যে মেহের, দোকানটা বন্ধ করে একটু বাড়িতে মেহমান আসছে। পরে আমি বললাম কী রে, বাড়িতে এবার কোন মেহমান আসলো এই সময়? আমি দোকান বন্ধ করলাম, করে বাড়ির দিকে গেলাম। বাড়িতে যেয়ে দেখি যে ওই মেয়ের বাবা, মানে চাঁদনির বাবা আমাদের বাড়িতে, উনি বসে আছে উঠানের মধ্যে, এবং বৈশা থেকে আমার বলতেছে যে মেহের একটু এদিকে আসো বাবা। আমি আসছি, পরে আমার খুব সুন্দর করে পাশে বসাইছে, ওনার অনেক খাবার দাবার দেওয়া হলো, আমার আব্বু ওনার সাথে বসে আছে। তা উনি আমার আব্বুর সামনে আমরা জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে মেহের, বলো তো বাবা। আমি তখন কি বলবো বলেন, আমার আব্বার সামনে বললাম যে আঙ্কেল, আমার আব্বা তো আপনার কাছে বলছেই, বলার তো আর কিছু নাই। পরে বলে তুমি কি এটা সত্যি বলতেছো, খুব সুন্দর করে বলে। আমি বললাম হ্যাঁ আমি সত্যি বলছি। ওর বাবা কিন্তু আবার খুবই দরবারি কারবারি মানুষ, ওই গ্রামের অত টাকা নাই, ঠিক আছে, মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু অনেক দরবার কারবার করে, গ্রামের অনেক সম্মানিত ব্যক্তি। পরে উনি মোবাইল ফোনটা বের করলো, মোবাইল ফোনটা বের করে উনি ফোন দিল হচ্ছে ওনার ওয়াইফে ফোন দিয়ে বললো যে মেয়েরে ফোন দেওয়ার জন্য। পরে মেয়েরে ফোন করছে, মানে মেয়ের হাতে মোবাইল দিছে, দেওয়ার পরে উনি বলে যে মামুনি, এই তুমি কি মেহেরের দোকানে আসছিলে নাকি গতকালকে? মেয়ে বলে না না বাবা, আমি তো মেহেরের দোকানে, আমি কোন মেহের? প্রথমে বলে কোন মেহের? বলে ওই যে মানিকের ভাই, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। বলে না আব্বু, আমি তো যাই নাই।
পরে বলে যাও নাই, বলে না, বলে ওনার সাথে কথা বলো তো। পরে আমি মোবাইল নিয়ে যে হ্যালো আপু, কথা বলে না, চুপ করে আছে। আমি বললাম আপু, চাঁদনি আপু কথা বলেন, কথা বলতেছেন না কেন? পরে আমি বললাম আপু আপনি আমার দোকানে সেগুলো বলছেন না। বলে ভাই আপনি এই মিথ্যা কথাগুলো কেন বলতেছেন, আমি তো আপনার দোকানে যাইনি। এমনি কী রে ভাই, মানে আমাকে জায়গার উপরে আমার আব্বা তখন বলে জুতা দিয়া তোরা এমন পিটামো, সর এখান থেকে। ধমক দেওয়ার পর আমি সরে গেলাম। এবার সরে যাওয়ার পরে ভাই আমি আস্তে আস্তে শুনতেছি এই মেয়ের বাবা আমার আব্বারে বলতেছে, দেখেন কালকে বিকালে মেয়ে আমার বাসায় ছিল, আমার বাসা থেকে আমার মেয়ে এক পাও বাইরে যায়নি। তাহলে আপনি কিভাবে বুঝেন যে আমার মেয়ে আপনার ছেলের দোকানে আসছে, এটা অন্য কোনো একটা ঝামেলা? আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন, তাহলেই আপনি পুরোটা বিষয় বুঝতে পারবেন। মানে উল্টে এখানে আমাকে দোষারোপ করা হইতেছে যে আমি কোনো একটা অন্যায় করে ফেলছি, এটা আমাকে ব্লেম দেওয়া হচ্ছে। আমি তখন মানে রাগ করে বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা বলি না। এভাবেই তখন সময়গুলো কাটতেছে, এইভাবে কাটতেছে। ভাইয়া তখন বিদেশ থেকে আসছে এবং বিদেশ থেকে আসার পরে ভাইয়া তখন মানে মেয়ে ছবি দেখছি, বিদেশে আমরা ছবি পাঠাইছি, মানে ভাইয়া তো অনেক এক্সাইটেড যে এত সুন্দর মেয়ে, তাহলে জীবনে আর কি লাগে, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। ভাইয়া তো মানে অনেক খুশি। এবার ভাইয়া আমরা সবাই তখন আবারও পুনরায় মেয়ে দেখার জন্য গেলাম। মেয়ে দেখার জন্য গেলাম, ওই মেয়ের আগের মোডই, মানে কান্নাকাটি করতেছে, কেমন জানি একটা ভাবসাব, মানে ভাইয়ার সামনে ভালো করে আসে নাই। এইবার আমি তখন মেয়ের সাথে পার্সোনালি কথা বলবো, যেহেতু তার সাথে আমার ফোনে এরকম কথা হয়েছে। বিয়ের বাকি আছে আর মাত্র 10 দিন, মানে ভাইয়া যেদিন আসছে, মানে ভাইয়া আসছে আপনার 10 তারিখে, 20 তারিখে বিয়ে, তো আর মাত্র 10 দিন বাকি আছে। পরে আমি বললাম যে আমি একটু এই চাঁদনি আপুর সাথে কথা বলবো। তো চাঁদনি আপুর মা বলতেছে বলো বাবা, সমস্যা নেই। মানে আড়ালে ডাক দিয়ে নিলাম, বললাম যে আপু এটা কী হইলো? পরে আমার বলতেছে কী হয়েছে? আমি বললাম আপনি আমার হাতে ধরলেন, পায়ে ধরলেন, এইভাবে আমারে বুঝাইলেন, এরপরে আমি আমার পরিবারে বোঝানোর পরে আপনি এরকমটা করলেন কেন? তাই আমার বলতেছে আমি কি আপনাকে বলছিলাম যে আমার আব্বাকে ওইখানে ডাইকে নিয়ে আপনি এটা করার জন্য? যদি আমি আমার আব্বাকে ম্যানেজ করতে পারতাম তাহলে তো আমি আর আপনাদের ওখানে যাইতাম না। আমি আপনাদের ওখানে যাওয়ার মানিটা কি আমার আব্বাকে আমি বুঝাইতে পারিনি, এই জন্যই তো আমি গেছি, তাই না? তাই আমি বললাম তাহলে আপনি আপনার আব্বার সামনে এটা কেন বললেন না? বলে আমি যদি আব্বার সামনে বলতাম তাহলে আমার আম্মা মারা যাইতো। আমি বললাম মানি? বলে হ্যাঁ, আমার আম্মা মারা যাইতো। আমার আব্বু ওখানে যাওয়ার পরে আম্মু আমার মারতেছে, লাস্টে আম্মু মানে ফাঁসির দড়ি হাতে নিছে, আম্মু ফাঁসি দিব যদি আমি আব্বু ফোন না দিলে আমি এইভাবে না বলি। আমাকে তারা ওভাবে শিখিয়ে দিছে বাসা থেকে যে ওইখানে যাওয়ার পরে ফোন দিব, ফোন করার পরে তুই এটা বলবি। মানে রাতের মধ্যে আমার আব্বু ওই বাসায় ফোন দিয়ে দিছে, বা এটা রাতের মধ্যে জানাজানি হয়ে গেছে। ভাই আমার টেনশন তো তখন আরও বেড়ে গেল, কি রে তাহলে তো সমস্যা দেখি আরও বিকট আকার ধারণ করছে। পরে চাঁদনির সাথে কথাবার্তা বলে দেন আমি তখন বাসায় আসছি, ঘরে আসছি। এবং ঘরে আসার পরে আমি তখন চিন্তা করতেছি, একবার তো আব্বারে বলে এরকম ধমক খাইছি, তা আমি ভাইয়ারে একটু বলি আমার দায়িত্ববোধ থেকে। তা আমি আমার দায়িত্ববোধ থেকে ভাইয়ারে বললাম যে ভাইয়া আপনি মেয়ের সাথে একটু পার্সোনালি কথা বলেন। ওই দিনই চলে আসার পরে তো আমি বললাম মোবাইলেই বলেন, সমস্যা নাই। ভাইয়া আমারে বলে যে কি মানে পার্সোনালি আমি কি বলবো, আব্বা বিয়ের দিন তারিখ ঠিক করছে, 10 দিন বাকি আছে। আমি না, তারপরে একটু পার্সোনালি কথা বলেন। এই পার্সোনালি কথা বলেন কেন বললাম, এটা আমার আব্বু আবার শুনে গেছে যে আমি ভাইয়াকে বললাম মেয়েটার সাথে একটু পার্সোনাল কথা বলার জন্য। আব্বু আমার সেই আগের মতো আবারও ধমক, আবারও গালি, যে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তুই আসলে একটা কলঙ্ক, এইটা ওইটা বলে মানে আমাকেই দোষারোপ করতেছে। মানে আমি আমার পরিবারে কাউকে আর বুঝাইতে পারলাম না। এবার পরিবারের মানুষগুলো ঠিক একইভাবে এই বিয়ে ঠিক করে ফেললো। বিয়ের ঠিক 3 দিন আগেও এই মেয়েটা আমার নাম্বারে ফোন দিচ্ছে। আমার ভাইয়া তখন আমার পাশে শুয়ে আছে। আবার ভাইয়া বিদেশ থেকে আসার পর আমি আর ভাইয়া একসাথে ঘুমাইতাম। রাত্রেবেলায় ফোন দিছে, রাত্রে প্রায় 11:30 কি 12টার মতো বাজে। ফোন দিয়া ভাই চিৎকার করে কান্না করতেছে। মানে মেয়েটার চিৎকারে মনে হয় আমাদের মানে বাসার দেওয়াল কাঁপতেছে, এরকম একটা অবস্থা। ভাইয়া আমার সর্বনাশ করেন না ভাইয়া, রাফি মরে যাবে, আমি মরে যাবো ভাই, আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমি লাউড স্পিকার দিলাম, লাউড স্পিকার দিয়ে ভাইয়ারে বলতেছি ভাইয়া শোনো মেয়ে কী বলতেছে। ভাইয়াও তখন এখানে চুপচাপ কথাগুলো শুনলো। মেয়ে খুব কান্না করছে, মানে অত্যাধিক কান্না করছে। এবার কান্না করার পরে ভাইয়া তো টেনশনে পড়ে গেছে। লাইনটা কাটার পরে ভাইয়া তো মানে সারাটা রাত আর ঘুমায় নাই, কখনো এই পাশে কখনো ওই পাশ করে কাটাইলো। সকালবেলা আমার বলে যে মেহরাজ চল আমরা নামাজে যাব। আমি তখন বললাম যে নামাজে যাবেন, চলেন। ভাইয়ের সাথে নামাজে গেলাম এবং ফজরের পড়ার পরে আব্বু তখন মসজিদে বসে আছে। আমাদের মসজিদের গ্রামের লোকজনের সাথে কথা বলতেছে 3 দিন পরে বিয়ের বিষয় নিয়ে। পরে আমার ভাইয়া তখন আব্বুরে ডাক দিল, আলাদা মসজিদ থেকে ডাক দিয়ে বের করে বলতেছে আব্বু আপনি তো মেহেররে অনেক ধমকাইলেন, ওর কোনো কথারই মূল্য আপনি দিলেন না, ওরে গালাগালি করতেছেন, বকাবাদ্য করতেছেন, সবই ঠিক আছে, কিন্তু কালকে রাতে তো আব্বু এরকম ঘটনা ঘটছে। আমার আব্বু বলে দেখো একটা কথা বলি, তুমি তো একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে ছিলা, ওইসব দেশে তো তুমি ছিলে, এগুলো তো তোমাকে আসলে বোঝানোর মতো কিছু নাই, তুমি তো অনেকই বুঝো, তাও তোমারে বলি এই বয়সী মেয়েদের এই 2-1টা রিলেশন থাকেই।
আব্বু এই কথাগুলো মসজিদের বারান্দায় বসে বলতেছে। চিন্তা করেন যে এরকম বয়সী মেয়েদের দু একটা রিলেশন থাকেই, এটা কোনো বিষয় না। এটা বাদ দাও, এটা মাথায় এনো না, বিয়ে শাদী করলে মেয়ে ঠিক হয়ে যাবে। আমি মেয়ের এলাকায় কথা বলছি, মেয়ের বাবার সাথে কথা বলছি, এই ছোট বয়সী মেয়ে তো একটু সমস্যা নাই, বিয়ে শাদী হলে ঠিক হয়ে যাবে। আমার আব্বুর কথা শুনে ভাইও তখন একদম খুশিতে বাকবাকুম। ভাইও বলতেছে যে সমস্যা নাই, আব্বু তো বলছে সব ঠিক হয়ে যাবে। মানে ভাইও কথা হচ্ছে ওই মেয়েরে বিয়ে করবে, সোজা কথা। মানে ভাইয়া কিন্তু চাইলে বিয়েটা না করতে পারতো না, ভাই ওই মেয়েরে বিয়ে করবে, মানে ভাইও ওই মেয়েরে মানে মুইয়ের পুরা বুকের ভিতর অঙ্কন করে ফেলছে, এমন একটা অবস্থা। যাই হোক, এবার সব কিছু ঠিকঠাক হলো। এবার আমরা মানে ভাইয়াকে বর্ষাচ্ছে, তখন বিয়ে বাড়িতে গেলাম। এবং একইভাবে মেয়েটাকে আমি যখন দেখলাম বউ সাজাইছে, ভাই মেয়েটার দিকে তাকাইলেই বোঝা গেছে যে মেয়েটা মনে হয় দীর্ঘ 10 দিন ঘুমায় না, একদম নেশাখোরের মতো হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, কি যে একটা অবস্থা, মানে বলার মতো না, এরকম একটা অবস্থা। তো ওখান থেকে বিয়ে করে আনলো, বাসর করে দিল, বাসর হইল। ভাইয়া তো বাসরের পরে দিনের বেলা অনেক খুশি। কী ব্যাপার ভাইয়া? বলে হ্যাঁ মেয়ে অনেক ভালো, আমরা যেটা নিয়ে টেনশন করছিলাম এরকম কিছু না। পরে বাজলাম যে হয়তো সব কিছু ঠিকঠাক আছে। অ্যান্ড তখন মেয়ের পরিবার থেকে লোকজন আসছে, তো মেয়ের তখন নিয়ে টিয়ে গেল। এইভাবে ভাইয়া তখন 4 মাসের মতো থাকলো। থেকে পরে ভাইয়া ওর ডকুমেন্ট মানে পেপার টেপার সব কিছু নিয়ে গেছে যে মেয়েরে ফ্রান্সে নিয়ে যাবে, ওইখানে ভাইয়া যাবে, মেয়েকে নিয়ে যাবে, এরকম ডকুমেন্ট সব ঠিক করে মিনিস্ট্রি করে ফরেন মিনিস্ট্রি থেকে ভাইয়া তখন আবার চলে গেল ফ্রান্সে। এবং ফ্রান্স যাওয়ার পরে ভাইয়া তখন ওখানে আসে, আমি তখন দেশে আছি। এই ভাইয়ার বিয়ের মনে হয় ভাইয়ার মানে বিয়ের বৎসর খানিক পরে, 1 বছর পরেই আমার তখন এই বিজলি নিয়ে ঝামেলা চলতেছে। মানে বিজলির পরিবার থেকে বিজলির বিয়ে দিয়ে দিবে, মানে খুব ঝামেলা চলতেছে। আমি না কী করবো বুঝতে পারতেছি না। আমি তখন ভাবিরে বলি যে ভাবি কিন্তু আর এই বিষয়ে আমার সাথে কোনো কথা বলে নাই বিয়ের পরে। এই যে বিয়ের পরে 1 বছর ধরে আমাদের পরিবারে আছে, একটাবারের জন্য আমার এটা বলে নাই যে রাফি আমার তো ওই ছেলের সাথে রিলেশন ছিল, তোমাকে এমন করে বললাম তুই তো কিছু করতে পারলা না। মানে মেহের আমার তো রাফির লোকের রিলেশন ছিল, মানে আমারই কিছুই বলে নাই ভাবি, এমন একটা মানুষ। আমিও ভাবির সাথে তখন খুব ফ্রি হয়ে গেলাম, একদম খুব মধুর হয়ে গেলাম। ভাবিও অনেকটা বুঝে, আমিও ভাবির অনেকটা বুঝছি, মানে দুজন আমার অনেক মধুর একটা সম্পর্ক। এভাবে বছর খানিক পরে তখন এই মেয়েটার মানে বিজলির বিয়ে হয়ে যাবে, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে। তখন আমি খুব মরিয়া হয়ে উঠছি, কি করা যায়। তখন আমি ওই মোবাইল দোকানই চালাই, আর কোনো কিছু করি না। আব্বু তো তখনও সে আগে যেরকম ছিল এরকমই আছে। আব্বুর মাঝে এক বিন্দু পরিমাণের পরিবর্তন হয়। আব্বু আমার সহ্যই করতে পারে না, আমার কথা শুনতেই পারে না, আমাকে এক রাস্তা দিয়ে দেখলে অন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন একটা অবস্থা। কারো কাছে আমি যে ওনার সন্তান এটা পরিচয় দেয় না, সবার কাছে গেলে শুধু ওই মানিক বেয়ের পরিচয় দিবে, আমার কথা বলে না। এইরকমভাবে সময়গুলো কাটতেছে। আর ভাইয়া কিন্তু ভাবিরে মানে চাঁদনি ভাবিরে এত ভালোবাসে ভাই, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। 24 ঘন্টা ভাবির সাথে কথা বলে, মানে ভাবির ফোনে মানে হেডফোনটা মনে হয় 24 ঘন্টা থাকে। এই হেডফোনটা ঘুমাইতে গেলে পর্যন্ত মানে ভিডিও কলে বা এখানে রাখিয়া তারপরে ঘুমায়, এমনি ঘুমায় না। মানে এই এতটা গভীর রিলেশনে। যাক আলহামদুলিল্লাহ, এভাবেই তখন সম্পর্কটা সামনের দিকে যাইতেছে। আমিও তখন ভাবতেছি যে হয়তো সব কিছু ঠিক হবে, বা এখন তো সব কিছু ঠিক আছে। এবার বিজলির বিষয়টা যতভাবেই আমি বুঝাই শোনাই না, ভাবিও কোনো সাপোর্ট দেয় না। ভাবি বলে মেয়ে দেখতে সুন্দর না, আসলে বিজলি দেখতে অতটা ভালো ছিল না। এরপরে মেয়ের আরও মানে অন্য ছেলেদের সাথে রিলেশন আছে, আমার আব্বা নাকি বলছে, আমার মা নাকি বলছে। আমি পরিবারকে একটু জানাইছি ভাবির মাধ্যমে, কিন্তু পরিবারও রাজি না। আব্বা তো নাই, মাও না, এবং ভাবিও না এই মেয়ের বিয়ে করাবেই না। এমন করতে করতে ভাই আমি তো ওর সাথে আজকে দীর্ঘ অনেক বছর ধরে রিলেশন, মানে আমার ভাইয়া বিয়েরও বহু বছর আগ থেকে রিলেশন। ওরে তো আমার ছাড়া যাবে না ভাই। একদিন করলাম কি, মানে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না আমি তো ওরা ছাড়া বাঁচবো না, ওর বিয়ে হয়ে যাবে। বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে। ওই মুহূর্তে আমি তখন বিজলি নিয়ে পালাইছি বাড়ি থেকে। পালাই আমি তখন বরিশাল শহরের দিকে একটা বাসা ভাড়া করছি। ওইখানে বাসা ভাড়া করে দীর্ঘ 1 সপ্তাহের মতো পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আব্বার সাথে, আম্মার সাথে, ভাবির সাথে, ভাইয়ের সাথে, কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সবার সাথে যোগাযোগ বন্ধ। সপ্তাহখানিক পরে আমি তখন সিমটা অন করে প্রথম ফোনটা দিছি ভাবিরে ফোন দিছি। ভাবি ফোন ধরছে, ধরার পর আমি বললাম ভাবি আমি তো কাজ করে ফেলছি, এখন কি করা যায়। ভাবি তখন বলে মেহরাজ ভাই আপনি কাজটা ভালো করে নেয়, এই কাজটা আপনি অনেক খারাপ করছেন, আপনার কি দরকার ছিল বলেন তো, মেয়েটা তো এরকম না, এখন আপনি কি করছেন। আমি বললাম যে মেয়ের নিয়ে চলে আসছি। পরে বলে এখন কি করবেন, না কোথায় আছেন। আমি তখন বললাম এই জায়গায় আছি। বলে আচ্ছা ঠিক আছে, কালকে দিনে আমি আম্মারে নিয়ে আসবো। আমি ঠিক আছে আম্মারে আনেন, কিন্তু ভুলেও আব্বুরে আনেন না। বলে না না আপনার আব্বু তো যাবেও না, মানে আপনার আব্বু এটা তো কখনোই পড়বেও না। ঠিক আছে আম্মুকে নিয়ে গিয়ে দেখি যে কোনো কিছু করা যায় কিনা। এরপরে ভাবি আমার মাকে নিয়ে এই বরিশাল শহরে আসছে। আসার পর আমাদের বাসায় আসছে, মানে আমরা একটা অন্যর একটা মানে একটা রুম ভাড়া নিছি আর কি, সাবলেট যেটাকে বলে, একটা রুম ভাড়া নিছি।
ওই রুমের ভিতরে আমরা তখন ওরে নিয়ে আসি, মানে এই আপনার বিজলি নিয়ে আসি। পরে আম্মু আসছে, আইসা তো আমার রাগারাগি চিল্লাচিল্লি, এটা তুই কী করলি, কেন করলি, তোর আব্বা একজন স্কুল মাস্টার, ওনার এত সম্মান এত মান, উনি তোর কারণে ঘর থেকে এখন বের হয় না, ঘরে বসে বসে কান্নাকাটি করে, কারো কাছে মুখ দেখাইতে পারে না, ঘর থেকে বের হয় না, মানে খুব বিহাল একটা অবস্থা। পরে আমার আম্মু তখন চলে গেল ভাবিরে নিয়ে, ভাবিও তখন চলে গেছে। এইবার আস্তে আস্তে করে আম্মু আব্বুরে বুঝে শোনে প্রায় 15 দিন পরে আমার ভাবি তখন ফোন দিছে যে ওরে নিয়ে বাড়িতে আসেন। আমি বললাম বাড়িতে আসলে তো আব্বু মাইরে ফেলবে, বলে মারবে না, আপনি আসেন। পরে বাড়িতে ওরে নিয়ে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আব্বু তো আগে আমার সাথে টুকিটাকি দু একটা কথা বলতো, মানে এখন এরকম অবস্থা হয়েছে যে আমি যদি আব্বু আব্বু করে জানো দিয়ে দিই, আব্বু আমার দিকে একটা নজর ফিরে তাকায় না। মানে টোটালি আমার সাথে আব্বুর যে, মানে আমার সাথে টোটালি আব্বু কোনো সম্পর্কে রাখতে রাজি না। আমি যে ওনার সন্তান, উনি এটাই কারো কাছে পরিচয় দিতে রাজি না। এরপরেও ঠিক আছে পড়ে আসি, তা আমি তো আমার বাবারই সন্তান, বাবা এরকম করলে আর কী হবে, মাঝে মাঝে বাবার জন্য এটা ওইটা নিয়ে আসি। তো না, কোনোভাবেই আমি বাবারে আর ঠিক করতে পারলাম না। বিজলি তখন আছে আমার ভাবির সাথে ভালো করেই চলতেছে। এইরকমভাবে সময়গুলো কাটতেছে, কাটতে 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 আস্তে আস্তে করে আমার এর দিনগুলো কাটতে কাটতে এই বিজলিকে বিয়ে করার 4 মাসের মাথায় হঠাৎ করে একদিন হলো কি, ভাবি আমার একটা কল রেকর্ড শোনাইলো, আমার ওই চাঁদনি ভাবি। এবং কল রেকর্ডটা হচ্ছে কি জানেন, মানে ভাবির কিন্তু আমি অনেক বিশ্বাস করতাম, মানে চাঁদনি ভাবি আমার সারা পৃথিবী একদিকে, আমার বই চেয়ে আমি ভাবির বেশি বিশ্বাস করি, এমন একটা অবস্থা। পরে একদিন ভাবি আমারে গোপন একটা রেকর্ড শোনাইলো যে মানে মেহের ভাই রেকর্ডটা শোনেন। তা ভাবির ফোন থেকে রেকর্ডটা শুনলাম, মানে রেকর্ডটা হচ্ছে আমার বউ বিজলি একটা ছেলের সাথে কথা বলতেছে, ফোনে কথা বলতেছে একটা ছেলের সাথে, মানে এবং শুধু কথা না, খুব নোংরা কথা, খুব নোংরা কথা বলতেছে, মানে আমার মানে ভাবি এটা রেকর্ড করছে। পরে আমি বললাম যে ভাবি আপনি এই কথাগুলো কেমনে রেকর্ড করলেন? বলে আমার সামনেই বলে, অলওয়েজই বলে, তোমাকে বিয়ে করার আগে বলছিলাম যে মেয়েটা ভালো হবে না, আর তুমি তো আমাদের কোনো কথাই শুনলা না, নিজের ইচ্ছায় যায় বিয়ে করে ফেললা। এখন এর যে মেয়েটা এখনই এরকম পরকীয়া শুরু করছে তোমার ঘরের মধ্যে থাইকা, এরপরে ভবিষ্যতে কী হবে বলো? তা আমার ভিতর তখন খুব কষ্ট লাগলো। কেন কষ্ট লাগলো জানেন? এই যে চাঁদনি ভাবি, মানে চাঁদনি ভাবি সাথে ভাইয়ার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু চাঁদনি ভাবি অন্য একটা রিলেশনে ছিল। এবং সেখান থেকে ভাইয়া যখন বিয়ে করে ফেলে, মানে ভাবি এতটা ভালো হয়ে গেছে ভাইয়ার সাথে, আমাদের পরিবারের সাথে, ভাবি তার সম্পূর্ণ অতীতকে সেকেন্ডের মধ্যে ভুলে গেল। আর অথচ আমি বিজলিকে এত বছর ধরে ভালোবেসে বিয়ে করছি, এত মধুর সম্পর্ক আমাদের মাঝে ছিল, এত স্মৃতি ছিল। এরপরেই বিজলি কিভাবে পারে অন্য একটা ছেলের সাথে কথা বলতে, বা অন্য কোনো ছেলেকে তার রিলেশনে, অন্য ছেলের সাথে রিলেশনে জড়াইতে? মাথার মধ্যে কোনো কিছুই আসে না। মানে আমি প্রচণ্ড কান্নাকাটি করি যে এটা আমাকে তো ঠকানো হচ্ছে, আমার সাথে চরম লেভেলের প্রতারণা করা হচ্ছে, আমাকে ধোকা দেওয়া হচ্ছে। আমি ভাই তখন আর বিজলির সাথে ভালো নাই। মানে প্রতিটা রাতে ওর সাথে আমার ঝগড়া, প্রতি রাতেই ঝামেলা। ওর মোবাইল চেক করি, ওর হোয়াটসঅ্যাপ চেক করি, ইমো চেক করি, এটা চেক করি, ওইটা চেক করি, কার সাথে কথা বলে কী করে, মানে 24 ঘন্টা। এই যে একটা সন্দেহ ঢুকে গেছে, এই সন্দেহ দেখে আমি 8 মাস পর্যন্ত ওর সাথে সংসার করি, এবং 8 মাস পরে এইটা আর পসিবল হয় না। মানে 8 মাস পরে এই সন্দেহ থেকে শুরু করে আমি ওরে সন্দেহ করি, ও আমার সন্দেহ করে, এই সন্দেহের মাথা থেকে 8 মাসের মাথায় একদিন ভাই আমি রাগের মাথায় ঘরের মধ্যেই আমার আব্বা আমার সামনে ওরা তালাক দিয়ে বসি, জোরে জোরে একদম 3 তালাক দিয়ে বসি। এবং তালাক দেওয়ার পরে আব্বু তখন আসছে জুতো দিয়ে মারার জন্য, আমি তখন দৌড় দেওয়া ঘর থেকে বেরিয়ে যাই। এবং দৌড় দেওয়া ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এবার মানে চাঁদনির পরিবার থেকে, আপনার এই বিজলির পরিবার থেকে তখন লোকজন আসে, মানে ওর আব্বা আম্মা যারা আছে তারা আসে। তারা তখন ঘটনা জানায়, জানাজানি হয়ে যাওয়ার পরে আমি তখন বাড়িতে নেই, মানে বাড়ি থেকে চলে গেছি। দোকান তো আমি আগেই ছেড়ে দিছি, বাড়ি থেকে চলে গেছি। এবং চলে যাওয়ার পরে আমাকে তখন ফোন করা হয়েছে আমার মায়ের নাম্বার থেকে, এবং আমাদের মসজিদের ইমাম সাহেব তখন বলতেছে যে মেহের, তুমি যেটা করছো এটা কি জেনে শুনে বুঝে করছো? আমি বলি জি, জেনে শুনে বুঝে করছি। তা এই মেয়ের সাথে কি থাকবা? আমি বললাম যে না, আমার সাথে থাকবো না। ওর পরও কি আছে, ওর মানে মোবাইল ফোনে বলতেছি, সামনে কিন্তু না। ওর পরকীয়া আছে, ও বিভিন্ন ছেলের সাথে পরকীয়া করে, আমি ওর সাথে থাকতে রাজি না। 8 মাস ছিলাম, আমি আর থাকবো না। এবং ভাগ্যে ভালো, আমি বলেছি যে আমার ভাগ্য ভালো যে ওর ঘরে কোনো সন্তান হয়নি, তাহলে যদি সন্তান হতো ওরে ছাড়তে আমার আরও কঠিন হতো, আরও কষ্ট হতো। তো আমার ভাগ্য ভালো যে ওর ঘরে কোনো সন্তানাদি হয়নি, আমি ওর সাথে থাকবো না, আপনারা মেহেরবানি করে ওর সাথে আমার মানে ওরে আমি ছেড়ে দিব, এরকমভাবেই বলতেছি। পরে সবাই, মানে আমার মা বলতেছে মোবাইল টান দিয়ে নিয়ে, দেখ বুঝে শুনে কথা বল, বিয়েটা কোনো ছেলে খেলা না, এবং ছেড়ে দেওয়াটাও কোনো মানে সমাধান না। এখন ছেড়ে দিলে কি তুই মনে করি সব ঠিক হবে? আমি ঠিক ছেড়ে দেবো, আমি তো জীবনে কখনো বাড়িতে যাব না। ও যদি ওই মানে আমাদের বাড়িতে থাকে, আমি আর জীবনে কোনোদিন ওই বাড়ির মধ্যে ঢুকবো না। আমি আম্মাকে এটা ডিরেক্টলি বললাম। পরে আম্মা সবার সাথে কথাবার্তা বললো, সবাই তখন বলতেছে যে ও নিজেই যেহেতু মেয়ের সাথে সংসার করবে না বলতেছে,
অ্যান্ড তাহলে তো আর এটা পসিবল না, এখানে আর থাকাটা সম্ভব না। এবার সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল হ্যাঁ ছাড়াছাড়ি হয়ে যাবে। আমি ওরে বিয়ে করছিলাম 2 লক্ষ টাকা কাবিনে। পরে আমার আব্বা কী করলো, ওই ব্যাংক থেকে 2 লাখ টাকা উঠে এই মুহূর্তের মধ্যে জিনিসটা ছাড়াছাড়ি করে দিল, ওরে 2 লাখ টাকা দিয়ে দিল এবং এই মাঝেই এটা ছাড়াছাড়ি হয়ে গেল। ও তখন চলে গেছে। আমি দূর থেকে তখন তালাক পেপারে সিগনেচার করে দিছি। আমি আর বাড়িতে আসি না। তখন আমি বরিশাল শহরে একটা মোবাইল দোকানে চাকরি নিয়েছি, যেহেতু আমি মোবাইলের আমার নিজের দোকান ছিল, আমি সব কিছু বুঝতাম। তো আমি একটা মোবাইল দোকান ওখানে কাজ নিয়েছি বরিশাল শহরেই। এই মোবাইল দোকানে কাজ করছি দীর্ঘ প্রায় আপনার 7 মাসের মতো, 6 থেকে 7 মাস হবে। আমি বাড়িতে আসি না, শুধু মাঝে মাঝে ভাবির সাথে কথা বলি, শুধু ভাবির সাথে কথা বলি। আর ভাবি মাঝে মাঝে আম্মার কাছে দিলে আম্মার সাথে টুকিটাকি একটু কথা বলি, এই ছাড়া আর কারোর সাথে কথা বলি না, শুধু এভাবেই কথাবার্তা বলতেছি। তো এভাবে সময়গুলো কাটতেছে। আর ভাবিও ওই যে ভাবির যে ভিসা প্রসেসটা দিছিল, ওইখানে ভাবির কিছু সমস্যা ছিল ডকুমেন্টে, এই জন্য ভাবির ওই ফ্রান্সের ভিসাটা আর হয়নি। আর ভাইও বা অতটা জোর দিয়ে ভাবিকে নিতেছে না, যেহেতু আমি বিয়ে করলাম, আমার বউ চলে গেছে। এই ঝামেলার মধ্যে ভাইও চাচ্ছে যে ভাবি কিছুদিন আব্বা আম্মার সাথে থাকুক, কারণ আব্বা আম্মা তো খুব আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেছে। এই জন্য ভাইয়া ভাবলো যে আব্বা আম্মার সাথে আমার ভাবি কয়েকটা দিন থাকুক, সব কিছু ঠিক হয়ে যাক। পরে এরকম করতে করতে প্রায় 7 মাসের মাথায় এবার আমার ভাবি আবারও পুনরায় আমার আব্বা আম্মাকে ঠিক করছে যে যা হবার তা তো হয়ে গেছে, যেটা করা এটা তো করেই ফেলছে, এখন এটা নিয়ে কথা বইলা বা সামনের দিকে গেলে তো এটা সমাধান হবে না, তো মেহের ভাই বাড়িতে চলে আসুক। তো আমার আব্বা আম্মা আবার আমার ভাবি যা বলবে তাই, আমার ভাবির কথার উপরে আমার আব্বা আম্মা কিন্তু কথা বলে না। ভাবিকে এত পছন্দ করে, এত ভালোবাসে, বলার মতো না, বলার মতো না, এই পরিমাণের ভালোবাসে। পরে তখন এইভাবে হচ্ছে ভাবি তখন বললো, ভাবি বলার পরে তখন আমাকে বললো ভাবি বাড়িতে আসার জন্য। এইভাবে যখন বিজলি নিয়ে একবার পালাই গেছিলাম, সেমভাবে 7 মাস পরে আমাকে আবারও আমি পরিবারে আসছি। আসার পরে জানতে পারি বিজলির বিয়ে হয়ে গেছে আরেক জায়গায়। আমার এখান থেকে ছাড়াছাড়ি হওয়ার পরে ওরা আবার কোথাও বিয়ে দিয়ে দিছে। অ্যান্ড এরপরে আমি বাড়িতে আসছি। বাড়িতে এসে ওই জমি টমি দেখাশোনা করি, বাড়ির মধ্যে ঘুরি, বাজার সাজার করি, এটা ওইটা আনি, এবং পরিবারের একটা ছেলে হিসাবে। আর আমার আব্বা তখন একটু মোটামুটি অনেক দুর্বল হয়ে গেছে, বাজার ঘাটে যাইতে পারতো না, বাজার সাজার করতে পারতো না। আমাদের ধানি জমি ছিল, ফসল ছিল, ওইগুলো দেখাশোনা করতে পারতো না। আব্বু বেশিরভাগ সময় ঘরের মধ্যেই থাকতো। আমি সব কিছু দেখাশোনা করতাম, বাইরের জমি, আপনার বাজার ঘাটে সব আমার আমি দেখতাম। তো এইভাবে সময়গুলো কাটতে কাটতে ভাবি সবসময় ভাবিরে মাঝে মাঝে ঠেস মারতাম, কী ভাবি এখন কি রাফির কথা মনে হয় না, রাফিরে ভুলে গেছেন, আপনারা মাইয়া মানুষ সব কিছুই পারেন। এইভাবে আমি ভাবির সাথে অনেক দুষ্টামি করি। ভাবিও আমার বুঝে, আমার সাথে দুষ্টামি করে, কোনো বিষয় কিন্তু ভাবি আবার রাগ করে না, যে একটা বিষয় নিয়ে কথা বলছি ভাবি রাগ করবে এরকম না। প্রতিটা বিষয় আমার সাথে খুব ফ্রিলি একদম হেসে খেলে খুব সুন্দর করে কথা বলে। তো এইভাবে সময়গুলো কাটতেছে, দিন রাতগুলো কাটতেছে। এরকম করতে করতে এবার ভাবি আস্তে আস্তে আমারে বলতো যে আপনার ভাই তো আর আসে না, সে যে গেল, কত বছর হয়ে গেল, ভাল লাগে না, বাড়ির মধ্যে একা একা খারাপ লাগে, তো আমার না একটু বরিশাল শহরে ঘুরতে যেতে মন চায়। ওই দিন আপনারা আনতে গেছিলাম, আম্মুর সাথে ঘুরতে পারলাম না, একটু সিনেমা দেখবো, এই করবো ওই করবো, এরকম করে আমারে বলে। তাই আমি বলি ভালো কথা, সিনেমা দেখবেন তো সিনেমা দেখামো, চলেন যাই। বলে না, এখান থেকে গেলে তো আপনার আব্বু আম্মু সন্দেহ করবে, আমি কয়েকদিন পরে আমাদের বাড়িতে যাবো বেড়ানোর জন্য, তো বাড়িতে গেলে পরে তখন আপনি আমার গোপনে নিয়ে আছেন। তাই আমি বলি আপনার আব্বা আম্মা কিছু বলবে না? বলে আমি আপনার সাথে যাই সেটা বলবো না, বলবো আমার এক বান্ধবীর বাসায় 2 দিন থাকবো। আর আমার ভাইয়া তো এরকম যে আমার ভাবি যা বলবে তাই, আমার ভাবি যেটা বলবে ভাইয়া সেটাই বিশ্বাস করে, অন্ধ বিশ্বাস করে আর কি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে 2 দিন পরে ভাবি আমার ফোন দিয়ে বলতেছে যে মেহের ভাই, আমি তো এরকম আম্মুরে বলছি আপনি আমাদের বাজারে আসেন, আমার নিয়ে যান। যা আমার কথা বলছেন? বলে না। তো সকালবেলা আমি তখন ভাবিদের বাজারে গেলাম, পরে ভাবি তখন আসছে, আইসা আমি তখন ভাবিরে নিয়ে সিনেমা দেখার জন্য গেলাম। তো ওই সময়টাতে সিনেমা হলে আপনার ভালো কোনো সিনেমা চলতো না, বেশিরভাগ সিনেমাগুলোই অশ্লীল সিনেমা ছিল। আলেকজান্ডার পপি, এরপরে ময়ূরী, ওই সমস্ত নায়ক নায়িকারাই তখন হচ্ছে ওই সময়টাতে অনেক ফেমাস পর্যায়ে ছিল। তাই আমি তখন ভাবিরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে সিনেমা দেখার জন্য বসছি। এখন সিনেমার শুরু হয়েছে এবং মাঝামাঝি সময় ধরেনি কিছু অশ্লীল গান, এরকম তো ভাবি আমার গায়ে হাত দেয়, আমার চিমটি কাটে, এটা কি হইতেছে, এটা কি করতেছে, এরকমভাবে আমার সাথে দুষ্টামি করে, আমিও দুষ্টামি করি। তো সেদিন আমরা বিগত এতগুলো বছর ভাবি আমি ওনার দেবর এতটা ফ্রি হতে পারি না, সিনেমা হলে ওই দিন আমি যতটা ফ্রি হয়ে গেছি। এবং অনেক কিছু ছিল। পরে সিনেমা দেখলাম, ঘুরলাম টুরলাম, ভাবিরা আবার বাপের বাড়ি নামাই দিয়ে আসছি, বাজারে নামাই দিছি, উনি চলে গেছে, আমি আবার আমার বাড়িতে চলে আসছি। ওই সিনেমা দেখার পর থেকে ভাবি ভাই সারা রাত আমার সাথে কথা কয়, আমার সাথে কথা বলে, কী ব্যাপার মেহের, বউয়ের কথা মনে হয়, মন খারাপ করো না, এরকম ওরকম করে আমার সাথে অনেক দুষ্টামি করে। এমন করতে করতে
একদিন রাতে ভাবি ঘরে, মানে ভাবি এক রুমে, আমি এক রুমে থাকতাম, বাট আমরা ফোনে কথা বলতাম, মানে দুজনে ফোনে কথা বলি, ভাবির রুমে ভাবি, আমার রুমে আমি, ফোনে কথা বলি। কথা বলতে বলতে একদিন খুব বলতেছে যে মেহের ভাল লাগে না, চলো না একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করি। আমি বললাম আব্বু আম্মু আছে, এরা যদি জানতে পারে, বলে জানবে না, চলো না। তাই আমি বললাম ঠিক আছে আসেন। তা ভাবি তখন বের হইতো, বের হইলে পরে আমি ভাবিরে নিয়ে পুকুর ঘাটে বসে থাকতাম রাতের বেলায়। মানে আমাদের দুজনের মাঝে না একটা রোমান্টিক একটা প্রেম ছিল। মাঝে পুকুর কাটে বসে আসছি, ভাবিরে জড়াই ধরে, ওই সময় ভাইয়া কল দিত, এবং ভাইয়া কল দিলে পরে ভাই বলে দেখো তোমার ভাই কল দিছে, বলবো তুমি আমার জড়াই ধরে আসো? না 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 ভাবি, এগুলো বললেন না, ভাইয়া আবার কি মনে করবে। না আচ্ছা ঠিক আছে বলবো না। তো মেহের তুমি আর বিয়ে করবা না? আমি বলে আপনার মতো ভাবি থাকলে কি আর বিয়ে করা লাগে? আমি আর বিয়ে করবো না, আমি আপনারই সারা জীবন আপনার সাথেই থেকে যাব। এগুলো বলি তো ভাবি অনেক দুষ্টামি করে। এরকম করে ক্লোজ হতে আমাদের বেশি দিন সময় লাগে নাই। একদিন বৃষ্টি হইতেছে, মানে মুষলধারে বৃষ্টি, এবং ভাবি ওই দিন ফোন দিয়া মানে আর থাকতে পারতেছে না, আমার বলে আমার রুমে আসো। আমি বললাম ভাবি না, আব্বা আম্মা যদি, কিচ্ছু হবে না, তুমি আসো। ওই দিন ভাবি আমার ওই বৃষ্টির রাতে ওনার রুমে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে এই প্রথম ওনার সাথে আমার ওই ধরনের সম্পর্কটা শুরু হয়। এবং এরপর থেকে প্রতিনিয়তই দু একদিন পর পরে আমি ভাবির রুমে যাইতাম, ভাবির সাথে আমার এই ধরনের সম্পর্ক হতো। বাট আব্বা আম্মু কিছুই বুঝতো না, তারা মোটামুটি, মানে আমি আব্বা আম্মার সামনে ভাবির সাথে কথাও বলতাম না। ধরুন আমার ভাবি ওই পাকঘরে, আমি এখান থেকে ফোন দিতাম, ভাবি আমার জন্য পিঠা পাঠান, আমার জন্য নাস্তা পাঠান, আমি ওইখানে যাইতাম না পর্যন্ত। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে, যেহেতু ভাইয়া ভাবিরে নিতে পারতেছে না, ভাবির ভিসাটা হচ্ছে না, ভিসাটা নেগলেন্স করতেছে, অ্যান্ড ভাইয়া তখন সিদ্ধান্ত হলো যে ভাইয়া বাড়িতে আসবে, ওইরকম একটা চিন্তা, ভাইয়া বাড়িতে আসবে। এর মাঝে কিন্তু ভাবির সাথে আমার সম্পর্ক খুব ডিপে চলে গেছে, মানে এতটাই ডিপ যে আমার জীবনে যদি আমি কাউকে ভালোবেসে থাকি মন থেকে, এটা মনে হয় চাঁদনি ভাবি। ভাইয়া দেশে আসবে, এখন ভাবি নিজেও কান্না করে আমার জন্য যে মেহেরা আমি তোমার ভাইয়ার কাছে যেতে পারবো না। আর সত্যি কথা বলতে কি, যে তোমার ভাইয়ার আমার পছন্দ হয় না, উনি খাটো, কালো, দাঁত ওছা, এটা চুমু দিতে গেলে মনে হয় কামড় দেয়, মানে আমার ভালো লাগে না মেহের, আমি ওনার সাথে থাকতে পারবো না, আমি প্লিজ তুমি যেমনে পারো কিছু একটা করো। তাই আমি বললাম আমি কি করব, মানে আমার কি করণীয় আছে? বলেন না প্লিজ, তুমি চাইলে অনেক কিছুই করতে পারবা, তোমার পরিবারের মানুষ তোমাকে অনেক মানে, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার সাথে থাকবো। আমি বললাম না ভাবি, এটা কোনোদিনও সম্ভব না, অ্যান্ড এটা তো হবে না। না ভাবি, কান্নাকাটি, আমি নাইলে মেহের, আমি রাফিরে ভুলে গেছি, আমি তোমারে ভুলতে পারবো না, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি যেমনে পারো এটা তুমি করো, এই সেই এরকম করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে না, ভাবি আসলেই আমার প্রতি অনেক সিরিয়াস। আর আমিও সত্যিকার অর্থে তার প্রতি অনেক বেশি সিরিয়াস হয়ে গেছি। মানে তার অন্য কোথাও বিয়ে হয়ে, মানে আমার ভাই এসে তার সাথে থাকবে, এটাও আমি আসলে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না যে আমার ভাই এসে তার সাথে থাকবে। আমারও তখন খুব খারাপ লাগতেছে, মানে ভিতরে আমার অনেকটা কষ্ট হইতেছে। অ্যান্ড সে জায়গা থেকে পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে কী করা যায়? ভাবি বলো চলো আমরা পালাইয়া যাই। তাই আমি বললাম যে পালিয়ে যে যাবো, ভাইয়া কি মনে করবে, ভাইয়া বিদেশ থেকে ভাইয়া আসার মাত্র সপ্তাহখানিকের মতো বাকি আছে। এরই মাঝে ভাবি আমার বলো চলো পালাইয়া যাই। এবার লাস্ট পর্যন্ত মানে আর দিক শিখ না পাইয়া আমি তখন ভাবির সাথে পালাই গেছি, এবং পালিয়ে যাওয়ার পর একদিন রাতের বেলা আমি আর ভাবি চলে গেছি, ফোনটা বন্ধ করে দিছি। তো আমাদের বাড়িতে একটা কাজের মহিলা বলা চলে, উনি বুয়া টাইপের, উনি কাজ করতো, ওনার নাম ছিল আলে আফা। তো আলে আফার ফোন নাম্বারটা আমার মোবাইলে ছিল। তো আলে আফার সাথে আমি মাঝে মাঝে কথা বলতাম। ভাবির নিয়ে পালিয়ে যাওয়ার পরে ভাবির ফোনও বন্ধ, আমার ফোনও বন্ধ। তা আলে আফারে কল দিতাম যে কী ব্যাপার আলে আফারে কল দিয়া বলতাম যে ভাবি তো হচ্ছে মানে এরকম আমার পরিবারের অবস্থা কি। তা ভাবি চলে আসার 3 দিন পরে, মানে 3 দিনের মাথায়, ভাবিকে নিয়ে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথা, মানে 2 দিন পরে ভাইয়ার ফ্লাইট, 3 দিনের মাথায় আমি আলে আফার মাধ্যমে জানতে পারি যে বিদেশের মাটিতে নাকি আমার ভাইয়া ফাঁসি দিছে, আমার মানিক ভাইয়া ফাঁসি দিছে। গত মানে 2-3 দিন ধরে নাকি খাওয়া দাওয়া করতো না ভাবি, আমার সাথে পালিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করতো না, ঘুমাইতো না, প্রচুর পরিমাণে রুমের মধ্যে কান্নাকাটি করতো। এবং যে 2 দিন আগে ফ্লাইট, অনেক মানে রুমের মধ্যে নাকি মানে ভাবির জন্য অনেক কিছু কিনছে, এগুলো নাকি পুরো রুমের মধ্যে ছিটিয়ে দিছে, মানে পুরো রুমের মধ্যে এগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। যারা রুমে যায় ভাইয়ার ডেড বডি পাইছে ঝুলন্ত অবস্থায়, ওরা হচ্ছে ভিডিও করে পাঠাইছে যে ভাবির জন্য শাড়ি কিনছে, ওইটা নিজের কোমরের মধ্যে পড়ে আছে, এবং চুড়ি নিজের হাতে দিয়ে আছে, এবং ভাবির জন্য স্বর্ণ কিনছে, এগুলো নিজে গলায় পড়ে আছে। মানে এমন একটা অবস্থার মধ্যে উনি আত্মহত্যাটা করছে, এটা নর্মালি কোনো মানুষ দেখলে না মানে চোখের পানি ধরে রাখতে পারবে না। ওই ভিডিওটা যে কোনো মাধ্যমে আমার কাছেও আসছে, এবং আমি অবাক হয়ে গেলাম যে ভাইয়ার ওই মৃত্যুতে ভাবি বিন্দু পরিমাণের কষ্ট পায় নাই, ভাবি এক বিন্দু পরিমাণের কষ্ট পায় নাই। এবং এই অবস্থার ভিতরেই মানে আমরা চলতে পারতেছি না। ভাইয়ার লাশ তখন দেশে আসছে, এবং দেশে আসার পরে
ভাইয়ার লাশ দাফন করা হয় এবং আমার আব্বা ওই গ্রামবাসী 10 জনের সামনে বলে দিছে যে আমি আমার আব্বার সন্তান না, আমাকে ত্যায্য করা হয়েছে, আমি আমার আব্বার সন্তান না, আমি টোটালি যেন কোনোদিন আমার আব্বার সামনে না পড়ি। তো ভাবি আসার সময় তো তেমন টাকা পয়সা নিয়ে আসে নাই, এবং আমিও আসার সময় তেমনভাবে টাকা পয়সা নিয়ে আসি নাই, মানে শূন্য হাতে একরকম আসছি। এর ভিতরে আমরা ঠিকমতো চলতেও পারি না, মানে খাওয়া দাওয়া করতে পারি না, চলতেও পারি না। আমি একটা মোবাইল দোকানে চাকরি করি, যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে ভাবিকে নিয়ে আসলে মানে চারদিকে নিয়ে ঠিকমতো থাকা হয় না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে ওই আলে আফার মাধ্যমে খবর পাইলাম আমার আব্বা নাকি তার যত স্থাবর যত সয় সম্পত্তি আছে আব্বা সব কিছু ওই মসজিদের নামে দান করে দিবে। আমাদের গ্রামে যে মসজিদ আছে মসজিদের নামে সব কিছু দান করে দিয়ে যাবে, এবং এটা নিয়ে গ্রামের কয়েকজনের সাথে আমার আব্বু কথাবার্তা বলতেছে। অ্যান্ড এই অবস্থার ভিতরে তখন চাঁদনি আমারে বলতেছে যে এটা কিভাবে সম্ভব, এখন তুমি তো ওনার ছেলে, এখন যদি সব কিছু মসজিদের নামে দান করে দেয় তাহলে তো এটা কী হবে, আমাদের ভবিষ্যৎ কী, আমাদের ভবিষ্যতে কী হবে। উনি কিন্তু আমাকে বিয়ে করছে চাঁদনি ভাবি, এবং আমরা একসাথে থাকতাম, আমাদের মাঝে শারীরিক সম্পর্কও হতো। তো বলতেছে যে এটা কীভাবে হবে, এটা তো হতে পারে না, এখন যদি আমাদেরকে এইভাবে মানে তোমার সব কিছু দিয়ে দিতে আছে, সব কিছু মসজিদে দান করে দিব, হতে পারে না, কিছু একটা করো। তাই আমি বললাম যে আমি কী করব, মানে পরে বলতেছে একটা কাজ করো, নিজেই বলতেছে যে বাবাকে একদিন আমাদের বাসায় নিয়ে আসো, বাবাকে বাসায় নিয়ে আসলে আমরা বাবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে দেখি বাবারে ম্যানেজ করা যায় কি না। আমি বললাম আশ্চর্য বিষয়, বাবা আমাদের বাসায় কিভাবে আসবে, বাবারে তুমি জীবন দিয়ে আমাদের বাসায় আনতে পারবা, ওইখানেও তো আমরা যেতে পারবো না, বাবারে আমি কিভাবে পাবো। বলে একটা কাজ করো, তোমার তো এলাকাতে কিছু বন্ধুবান্ধব আছে, তাদেরকে নিয়ে একদিন আব্বারে কিডন্যাপ করো। আমি বলি এটা তুমি কি বললা, আব্বারে কিডন্যাপ করবো? বলে হ্যাঁ, আব্বাকে ধরো একদিন কিডন্যাপ তো মিন্স হচ্ছে তুমি যেভাবেই পারো বাবাকে ধরে নিয়ে আসো, এই বাসায় নিয়ে আসবা, আসার পরে তুমি আমি কান্নাকাটি করে বাবারে ঠিক করে ফেলতে পারবো। আর তা না হলে তো বাবার এখানে মানে জায়গার সম্পত্তি যা আছে এই সবই বাবা হচ্ছে মসজিদে দান করে দিবে, এরপরে আমরা ভবিষ্যতে কোথায় থাকবো, কোথায় খাবো, কি করব। তা আমি দেখলাম যে চাঁদনি ভাবি যেটা বলছে, মানে চাঁদনি যেটা বলছে এটা খারাপ বলে নাই, এটা করা যায়। পরে আমি তো দীর্ঘ বৎসরই বেকার ছিলাম, এলাকাতে পোলাপানের সাথে চলতাম টলতাম, মানে পোলাপানের সাথে আমার সময় কাটতো। ওইরকমভাবে আমি তখন এলাকার লোকজনকে জানাইলাম যে মানে এলাকার যে ভাই ব্রাদার আছে ওদেরকে বললাম যে এইটা করবো, ওরা রাজি হয় না। পরে এটা টাকার অফার করলাম যে এইভাবে টাকা দেবো, মানে ভাবির কাছে মানে চাঁদনির কাছে শেষ কিছু সম্বল ছিল, এটা হচ্ছে ওর কিছু অর্নামেন্টস ছিল যেগুলো আমার ভাইয়া দিছিল, ওইগুলো বিক্রি করে তখন কিছু টাকা ম্যানেজ করি। এবং আমি জানতে পারি আব্বু নাকি অনেক রাতে দোকান থেকে আসে, টর্চ লাইট নিয়ে হাতে ভাইয়ার দোকানে যায়, মানে ভাইয়ার কবরে যায়, ভাইয়ার কবরে গিয়ে অনেক রাত পর্যন্ত কান্নাকাটি করে এবং এরপরে বাড়িতে আসে। এবং আব্বু অনেক অসুস্থ, বাট তারপর আব্বু এগুলো করতেছে। পরে এই ভিতরেই আমি একদিন একটা মাইক্রোবাস ঠিক করি, একটা কালো মাইক্রোবাস ঠিক করি, এবং ওই কালো মাইক্রোবাসটা ঠিক করে একদিন আমি ভাইয়ার কবরের ওই দিকে মাইক্রোবাসটা নিয়ে আমাদের গ্রামের আরও 2-3 জন ছেলে আছে দাঁড়াই থাকি। আব্বু তখন এই বাজার থেকে টর্চ লাইট নিয়ে এসে, আব্বু কিন্তু আগে বাজারে যাইতো না, মানে টোটালি যাইতো না, আমার আব্বু টোটালি বাজারে যেত। সে আব্বুর অনেক বছর আগে মানে চাকরি রিটায়ার্ড হয়ে যায়, আব্বুর অনেক ছেলে মেয়ের আছে, অনেক ছাত্রছাত্রী আছে, তো আব্বু কিন্তু বাজারে যেত না, আব্বু থাকতো এই বাড়ির মধ্যে। তো এখন ভাইয়া মারা যাওয়ার পরে আব্বু বাড়িতে খুব কমই থাকে, বেশিরভাগ সময় হাটে বাজারেই থাকে, মানে বাড়িতে থাকলে ভাইয়ার কথা মনে হয়, কান্নাকাটি করে, এই জন্য হাটে বাজারে থাকে। তো যখন ভাইয়ার কবরে গেছে আব্বু আসছে, তখন গ্রাম তো ঠান্ডার সময় ছিল, শীতের সময় ছিল, চারদিকে ধরেন কুয়াশা। আব্বু আসার পরে ঢাপ করে আব্বুকে আমরা ধরে ফেলি, মানে আব্বুকে ধরলেই উনি গাড়িতে উঠে যায়, খুব নর্মালি উঠে যায়। উঠে যাওয়ার পর আমি আব্বুর পিছনে বসে আছি, আব্বুর সামনে বসে আছে। আব্বু ওদেরকে দেখছে, যারা নিয়ে যাচ্ছে ওদেরকে চিনছে, মানে ওরা তো মানে মুখ বেঁধে আছে, এরপরও মানে আমার আব্বু কতটা ট্যালেন্ট চিন্তা করেন, ওদেরকে দেখছে, বলে কিরে তোরা মুখ বাইতে আমারে কই নিয়ে যাচ্ছিস, আমারে কোথায় নিচ্ছিস। আর তো অবাক হয়েছে, কিরে উনি চিনলো কেমনে। পরে রাতের মধ্যে বাসার নিচে আসছি, আবার বাসার যে দারোয়ান ছিল ওরে আবার ম্যানেজ করে রাখছি। মানে আব্বুর কিন্তু জোরাজোরি করে নেওয়া লাগে না, যে হাতে ধরে টেনে নিতে হবে এরকম না, আব্বু খুব নর্মালি সিঁড়ি দিয়ে উঠে গেল রুমে। এবং রুমে যাওয়ার পরে আব্বুরে তখন আমি একটা রুমের মধ্যে নিয়ে গেলাম, ওইখানে আটকাইছি, বাইরে থেকে দরজাটা লাগাই দিছি, ওদেরকে টাকা পয়সা দিছি, বলছে খবরদার গ্রামের যাতে কেউ না জানে। তা গ্রামের কেউ আর জানলো না, ওরা তখন গ্রামে চলে গেল। এবার রাত্র তখন অনেক হয়ে গেছে, প্রায় 2টার মতো বাজে। 2টা বাজে আমার বউ মানে চাঁদনি তখন প্রথম ভিতরে ঢুকছে। ঢুকার পরে কী হয়েছে আমি জানি না, প্রায় 20-25 মিনিটের মতো ছিল, এবং ও বেরিয়ে আসছে। বেরিয়ে এসে বলে তোমার বাবা না তোমার ভাইয়ের মতোই খারাপ, ম্যানেজ করা গেল না। আমি বললাম ম্যানেজ করা গেল না? ও বলে তুমি যাও। আমি বললাম আমি তো সামনে যাবোই না, আমি আমার বাবার সামনে যাব না। বলি তুমি কি বলো, তুমি কিডন্যাপ করে আনছো, তুমি সামনে যাবা না?
আমি বললাম না, আমি সামনে যাব না। এইরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এর পরের দিনে মানে আমার আম্মা তখন করে কি খুব মানে আব্বুরে খোঁজাখুঁজি শুরু করছে। এর ভিতরে এর পরের দিনে আমার আম্মা তখন বলতেছে, আমার আব্বু কিন্তু মানে ব্যাংকে কিছু টাকা ছিল আমার আব্বুর, প্রায় 30-35 লাখ টাকার মতো। এই সব টাকাগুলো আমার ভাইয়া বিদেশ থেকে মানে আব্বুর অ্যাকাউন্টে পাঠাইতো টাকা। তো আমার আব্বু করছে কি, এই পুরো টাকাটাই মসজিদে দিয়ে দিবে। এই জন্য আমি শুনেছিলাম কয়েকদিন আগে ব্যাংকে আব্বু কথা বলে আসছে যে ব্যাংক থেকে টাকাটা উঠাবে। এইটা কীভাবে জানি চাঁদনি চেনে গেছে। চাঁদনি আমারে বলতেছে, একটা কাজ করো, যেমনি পারো তুমি আগে আব্বুরে নিয়ে ওই 35 লাখ টাকা উঠাও ব্যাংকের, ওই টাকাটা উঠাও, এরপরেটা পরে। মানে আমরা দুইজনে এরকম আলোচনা করতে করতে মানে রাত কভার হয়ে যাচ্ছে, সকাল হয়ে গেছে। আব্বু কিন্তু ওই মানে যে চেয়ারে বসাইছে চেয়ারের মধ্যে বসে আছে, চেয়ার থেকে নড়তেছে না, চেয়ারেই বসে আছে। মানে আব্বু তো সবই বুঝে, তিনি যে একজন মানে হাই স্কুলের শিক্ষক ছিল, তার মেধা তো আর কম নাই, বাট উনি কোনো প্রতিবাদ করতেছেন, উনি জাস্ট মানে একদম পাথর হয়ে আছে। পরে সকালবেলা তখন চাঁদনি চেক বই নিয়ে ভিতরে গেছে। আমি কিন্তু জানি না যে চাঁদনি কীভাবে আমার আব্বার কাছ থেকে সিগনেচার নিছে, মানে কোন ওয়েতে সিগনেচার নিছে এটা কিন্তু আমি জানি না। ওই সিগনেচার নিছে প্রথমে 15 লাখ টাকার চেকে, এরপরে বাকিটার সিগনেচার নিছে। নেওয়ার পরে আমার আব্বার কিন্তু মোবাইলও ছিল সাথে। আমাকে বলতেছে তুমি চেক ভাঙাইতে যাও। আমি বললাম আমি যে চেক ভাঙাইতে যাব, এখন যদি আব্বুর কাছে ব্যাংক থেকে ফোন করে, বলে ফোন করলে সমস্যা নাই, মোবাইল তো আমার কাছে, তোমার আব্বু কথা বলবে। আমি বলি দেখো আমি ব্যাংকে যাচ্ছি না, আব্বু যদি উল্টাপাল্টা বলে, আব্বু যদি বলে যে না আমারে কিডন্যাপ করছে এটা ওইটা, ও বলে যে তোমার আব্বু কী বলবে আমি জানি, তুমি যাও। তো চেক নিয়ে আমি ভয়ে ভয়ে তখন ব্যাংকে গেলাম। ব্যাংকে যাওয়ার পরে চেকটা দিছি, তা এত টাকার অ্যামাউন্ট। পরে আব্বু ওনারা আবার চিনে, আমি মাঝে মাঝে যে আব্বুর টাকা উঠাইতাম ব্যাংকে গিয়া, ম্যানেজার আমারই চিনে। পরে আমার বলে কী ব্যাপার মেহের, তোমার আব্বু কেমন আছে? আমি বললাম জি আঙ্কেল ভালো আছে। বলে তোমার আব্বু আসলো না? আমি বললাম না, আব্বু তো একটু অসুস্থ। বলে হ্যাঁ তোমাদের মসজিদের কাজ কি ধরছে? তোমার আব্বু তোমাকে ফোন দিয়ে বসছে মসজিদের কাজ করবে। আমি বললাম জি। ঠিক আছে। পরে চেকটা পাস করাই দিল। আমি বললাম আঙ্কেল আমাদের বাকি টাকাটাও লাগবে। বলে হ্যাঁ আইসো, 2টা চেক নিয়ে আসলে আজকে নিতা। আমি আজকে তুমি চেক আনি, কালকে আইসো। আব্বারে আর ফোন দিল না। টাকাটা 15 লাখ টাকা নিয়ে উঠে আসলাম, আইনে ওটা 4 দিন হাতে দিলাম। এবং দেওয়ার পরে এরপরে করলাম কি, এরপরের দিন আরও 20 লাখ, ওই 20 লাখের চেকও দিল এরপরের দিন। মানে আব্বুর কাছে দিচ্ছে কিন্তু আব্বু সিগনেচার করে দিচ্ছে, মানে দিলেই সিগনেচার করে দেয়, মানে আব্বুর ভিতরে আর আব্বু নাই আর কি। পরে আমি তখন ওই চেকটাও নিয়ে 20 লাখ টাকা উঠে আনলাম, টোটাল 35 লাখ টাকা। এবং এই টাকাটা উঠে আনার পর ওই টাকাটাও চাঁদনির হাতে, এরকমভাবে চাঁদনির হাতে টাকাটা দিলাম। আর চাঁদনি আমারে বলতেছে যে যেভাবেই পারো তুমি তোমার আব্বাকে ম্যানেজ করো। এমন আমি আব্বার সামনেই যাই না। এভাবে 2 দিন কেটে গেছে। এবং 2 দিনের মাথায় হঠাৎ করে তখন আমার আম্মু গিয়ে থানায় মামলা করছে, আবার ব্যাংক থেকে টাকা উঠাই ফেলছে, এরকম একটা নিউজ গেছে আমার আম্মুর কানে। কীভাবে আমার আম্মু জানছে আমি জানি না, কি ব্যাংক কর্তৃপক্ষ জানাইছে গ্রামবাসীকে না কীভাবে জানছে যে আমি ব্যাংক থেকে টাকা উঠাই নিছি। আম্মু তখন ডিরেক্টলি মামলাটা দিছে আমার নামে, যে আমি আব্বুকে কিডন্যাপ করেছি, যেহেতু আমি নিজে ব্যাংকে চেক দিয়ে টাকা উঠাইছি। এবং মামলা দেওয়ার পরে আমি তখন মানে কী করব বুঝতে পারতেছি না, মানে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই। যে ও আর আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা আব্বাকে এখানে রেখে আমরা পালিয়ে যাব দুজনে, এর পরের দিন ঢাকায় চলে যাব, এক জায়গায় কথা বলি। এই বলে রাতের বেলায় চাঁদনি আর আমি একসাথে ঘুমাই। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি ভাই চাঁদনি আর নাই। আমি ঘুম থেকে উঠে দেখলাম যে চাঁদনি আর নাই। আমি তখন অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, ও কোথায়? এবং আমি দৌড়ে মানে যেখানে টাকা রাখছিলাম ওই দেখি যে ডেস্কে টাকা নাই। তো টাকা নাই দেখে আমি বুঝে গেছি যে ডেস্কে টাকা নাই, তার মানে চাঁদনি পালাইছে। আমি তখন একটা নতুন সিম চালাইতাম, ওই সিম নাম্বারটা কেউ জানতো না। আমি তখন চাঁদনির নাম্বারে কল দিই, এবং কলটা দিলে পরে ও তখন কলটা রিসিভ করে, ও তখন বাসে থাকে, কলটা রিসিভ করে। আমি বললাম চাঁদনি তুমি কই যাইতেছো? ও তখন আমাকে এমন খারাপ ভাষায় একটা গালি দেয়, আমি এত বছর ধরে ওর সাথে আসছি ভাই, এইরকম কোনো খারাপ গালি আমি ওর মুখে শুনি নাই। মানে এইরকম একটা গালি দিয়ে আমার গালি দিয়া বলে যে আরে বেটা তোর পায়ে পর্যন্ত যাই ধরছিলাম, বুঝলি না? তোর মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করছি, বুঝাইতে পারলাম না। তোর ভাইয়ের পর্যন্ত কান্নাকাটি করছি যে আমার জীবনটা নষ্ট কইরেন না, আমার জীবনটা নষ্ট কইরেন না। তোদের কাছে এত হাতে ধরলাম, পায়ে ধরলাম, তোরা কেউ আমাকে একটু সহানুভূতি দেখাইলি না? আমি বললাম চাঁদনি এগুলো তুমি তখন আমার বউ? বলে না, আমি শুরু থেকে রাফির বউ ছিলাম, আমি এখনও রাফির বউ। আমি বললাম মানে এখানে রাফি আসলো কোত্থেকে? কে এই রাফি? বলে কে এই রাফি তুই জানিস না? যে রাফির কথা, যে রাফিকে পাওয়ার জন্য আমি বোরকা পরে তোর দোকানে গিয়ে তোর পায়ে ধরে কান্না করছিলাম। আমি বললাম তুমি আজকে এত বছর পরে রাফিরে কই পাইলা? বলে হ্যাঁ রাফি বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু ও আমাকে ছাড়া কাউকে বিয়ে করে নাই। আমি অনেক আগেই পারতাম রাফির সাথে চলে আসতে, কিন্তু তোরা যে আমার জীবনে একটা কলঙ্ক করে দিয়েছিস, আমার মান সম্মান নষ্ট করছিস,
এই জন্য তোদেরকে এমন শিক্ষা দিয়ে আসবো, এরপরে যাতে কোনো মেয়েকে কোনো বাবা কোনো বাবা তার ছেলেকে বিয়ে করানোর আগে 1000বার মেয়েকে জিজ্ঞেস করে যে মেয়ের কারোর সাথে সম্পর্ক আছে কিনা। তোদেরকে শিক্ষা দিয়ে আসলাম যেন এই শিক্ষাটা সবাই পায়। এই জন্য জীবন তো আমার এমনিও শেষ অমনিও শেষ, তোদেরকে শেষ করে আসছি। বললাম তার মানে সবই ছিল তোমার প্ল্যানিং? ও বলে হ্যাঁ, তোর বউয়ের যে রেকর্ডিংটা তুই শুনছিস না, ওই নাম্বারটা আমি তোর বউকে দিয়েছিলাম, দিয়া বলছিলাম ছেলেটার সাথে একটু ফ্লট করার জন্য, একটু ফাইজলামি করার জন্য। তোর বউ ফাইজলামি করছে, এটা আমি রেকর্ড করে তোরে শোনাইছি। আর এই থেকে আমি তোর বউকে তোর কাছ থেকে সরাইছি। আমি চাই নাই কখনো তুই বিয়ে কর, কিন্তু তুই আমার প্ল্যানিংয়ের বাইরে গিয়ে বিয়ে করে ফেলেছিস, এবং বিয়ে করার জন্যই আমার কিছুটা লেট হয়ে গেছে। তুই যদি বিয়েটা না করতি, আমার প্ল্যানিংটা অনেক আগেই সাকসেস হয়ে যেত। আমি তখন বললাম তুই মাত্র 35 লাখ টাকার জন্য তুমি এটা করলো। 35 লাখ টাকা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি তোদেরকে এমন শিক্ষা দিয়ে এসেছি যেটা সারা জীবন সবাই মনে রাখবে। এর পরে কোনো বাবা তার মেয়েকে জোর করে বিয়ে দিবে না, আর কোনো ছেলের বাবাও তার পুত্রবধূকে জোর করে ঘরে আনবে না। আমি বললাম তাহলে আমি এখন কোথায় যাব? ও বলে তুই জাহান্নামে যা, তোর ভাগ্য বলো আমি তোরে ছাইরে দিছি, নাইলে আমিও তো তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দিতাম। আমি বললাম চাঁদনি। ও বলে তুই আর আমাকে পাবি না, আমার সাথে কথা বলবি না। এই বলেও তখন লাইনটা কেটে দিল। আমি ওই রুমের মধ্যে বসে বসে কান্না করতেছি চিৎকার করে। এর মাঝে হঠাৎ করে আমার বাসায় পুলিশ, এবং পুলিশ আসার পরেই আমার আব্বুরে তখন পুলিশে হাত পা ছুটাইলো, আমাকে তখন জেলে নিয়ে গেল। এবং জেলে নিয়ে যাওয়ার পরে 1 বছর 2 বছর নয়, টানা 4 বছর আমি জেলে ছিলাম আমার আম্মুর মামলায়। 4 বছর জেলে ছিলাম, এবং 4 বছর পরে আমার এক মামা, পরিচিত মামা হয়, মানে আমার নানু বাড়ির, উনি তখন লয়ার ছিল। উনি আমার নানু কেমনে আমার তখন বের করে আনে। এই 4 বছরের মাথায় আমার আব্বু মারা যায়। আমার আব্বুর কবরে আম্মু আমাকে মাটি দিতে দেয় নাই। আমাকে থানায় নিয়ে যাওয়ার 15 দিন পরে আব্বু মারা যায়, এবং মারা গেলে পরে তখন আমাকে হ্যান্ডকাপ পরিয়ে আমার আব্বুর কবরে মাটি দেওয়ার জন্য আনা হয়। কিন্তু আমি আমার আব্বুর কবরে মাটি দিতে আমার আম্মু দেয় নাই। পুলিশ আমাকে নিয়ে দাঁড়ায়ছিল। আম্মুরে বলল যে ছেলে মাটি দেখ, বলে না ও আমার স্বামীর কবরের কাছে না আসুক, আমাকে আমার বাবার কবরের কাছে যেতে দেয় নাই। আমি দূরে দাঁড়িয়েছিলাম, আমার আব্বার দাফন হইলো, আমি দূর থেকে দেখলাম। এরপরে 4 বছর টানা আমি জেলে থাকি। 4 বছর পরে বের হই। বের হওয়ার পরে অনেক চেষ্টা করেছি পরিবারে ঢোকার জন্য, আম্মার কাছে যাওয়ার জন্য, কিন্তু আমার আম্মার কাছে আমি আর যেতে পারি নাই। ভাই এখন এরকম একটা অবস্থা যে আমার আম্মু আমার খুব ইচ্ছা করেছে আমাকে যদি ক্ষমা করে দিত, আমি আমার আম্মুর পা ধরে ক্ষমা চাইতাম, যদি আমাকে মাফ করে দিত। আমিও তো মানুষ, আমি তো বুঝতে পারিনি। কিন্তু আমার মা আমাকে আর ক্ষমা করেনি। এবং এরপরে যেটা চাঁদনি সম্বন্ধে জানতে পারি, চাঁদনি ওই রাফির সাথে আপনার ঢাকাতে একটা কোচিং সেন্টার খোলে, মানে রাফি ঢাকাতে একটা কোচিং সেন্টার খোলে, এবং ওই কোচিং সেন্টার থেকে রাফি একটা কিন্ডারগার্টেন খোলে, এবং এখন রাফি একটা কিন্ডারগার্টেনের মালিক, ঢাকাতে কিন্ডারগার্টেন চালায়, এবং চাঁদনির সাথে খুব সুখের সংসার করে। চাঁদনির একটা মেয়ে সন্তান হয়েছে, মেয়েটাকে নিয়ে খুব ভালো আছে, এবং আমার মা এখনও বেঁচে আছে। কিন্তু আমি আমার বাড়ির ত্রিসীমানায় যেতে পারি না। আমি একদিন কোরবানির ঈদের রমজানের ঈদের সময় আমি একটু জোর করে বাড়িতে ঢুকতে চাইছিলাম। আম্মু আমাকে বলল যে তুই যদি 3টা কবর একসাথে না দেখতে চাস, আর একটা নতুন কবর খুলতে না চাস, তাহলে তুই এখানে আসিস না। তুই যদি আসিস তাহলে 3টা কবর হয়ে যাবে। মানে আমার মা আমার বাবার ভাইয়ার পাশে চলে যাবে। পরে আমি আর বাড়িতে গেলাম না। মাঝে মাঝে এলাকার লোকজনকে ফোন করি, কেউ আমার সাথে ঠিকমতো কথা বলে না। মাঝে মাঝে রাতের বেলায় আমি চুরি করে বাড়ির উঠানে যাই, বাড়িঘর দেখি, চলে আসি। আমার মা ঘরে বসে বসে কান্না করে। আমি শুনতে পাই মা গভীর রাতে চিৎকার করে কাঁদে। ভাইরে বিশ্বাস করেন আমি কখনো ঢাকায় পড়ে থাকি, কখনো চিটংয়ে থাকি, কখনো এখানে। আমি বাসের হেল্পারই করেছি কিছুদিন। এরপরে আপনার ট্রাকে ছিলাম, এখন লরিতে আছি। আমি আপনাকে বোঝাতে পারবো না যে আমার জীবনটা। আমি মাঝে মাঝে মন চায় আত্মহত্যা করে ফেলি, কিন্তু ভাবি যে আমি আত্মহত্যা করে চলে যাব, কোনো কিছু বুঝতে পারি না যে কি করব। আমি এরকমও গেছে 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে রাস্তার পাশে শুয়েছিলাম। আপনি যদি আমাকে এখন দেখেন, আপনি আমাকে বলবেন যে আমি একজন পাগল। আসলে আমি পাগল, গোসল করি না, খাওয়া দাওয়া করি না। এবং আমার কাছে মনে হয় যে ইদানিং মনে হয় যে আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করেছে, আল্লাহ মনে হয় আমার দিকে ফিরে তাকাইছে। ইদানিং আমি আমার একটা সুখবর আপনাকে দিচ্ছি। সেটা হচ্ছে আমার প্রচুর পরিমাণ পায়খানার সাথে, প্রস্রাবের সাথে, এবং আমার মুখ থেকে ঘুমাইলে আমি
সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার মুখে রক্ত, মানে অনেক রক্ত জমে আছে মুখের মধ্যে। তো আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করছে। আমার মনে হয় এমন কিছু একটা হইছে যে আমার মনে হয় শেষ দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহ আমাকে একটু তাড়াতাড়ি এই কষ্ট থেকে মুক্তি দেবে। তো আপন ভাই, আমি চাই জীবন দশায় বেঁচে থাকা অবস্থায় আমি আপনার মুখে আমার এই গল্পটা শুনি ভাই, শুনে মনে অনেক শান্তি পাবো। আমি দূর দূরান্তে ট্রাকের হেল্পারি করি, ড্রাইভারের সাথে বসে থাকি এবং গাড়ির মধ্যে লাগাই দিয়া আমি আর আমার ওস্তাদ আপনার এই গল্পগুলো শুনি, খুব ভালো লাগে ভাই। আপন ভাই, একটা কথা বলবো, আমি জানি না আসলে এটা ঠিক হবে কি না। আমার মনে হয় একদিন আমি আপনাকে দেখছিলাম ঢাকার কোনো একটা জায়গায়, সকালবেলা ভোরে আমরা আপনাকে ট্রিপ নিয়ে আসতেছিলাম পাবনা থেকে, ওইদিকে আমি আপনাকে দেখছি। আমার মনে হলো যে এটা আপনি, আমি বাস থামাইয়া পড়ে আপনাকে, মানে ট্রাক থামাই আপনার দিকে আসছিলাম, পরে আপনার তার পাইলাম না। তা আপনি কি বাংলাদেশে থাকেন? মানে আপনি যে ড্রেসগুলো পরে ভিডিও বানান এরকম একটা ড্রেস পরা অবস্থায় ছিল, মুখে কালো মাস্ক পরা অবস্থায় ছিল। তো আপন ভাই, আমার আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা। আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমি কোনো ডাক্তার দেখাচ্ছি না। আমি রাতে ঘুমাইলে, মানে সকালে আমি ধরেন কুলি করতে গেলে বা সকালে আমার মুখের মধ্যে মানে প্রচুর রক্ত জমা হয়ে থাকে, মানে একদম তাজা রক্ত, আর আমার প্রচুর ব্লাড আমার শরীর থেকে যাচ্ছে। আমি যত মারা যেতে পারি, যদি পারেন আমার সাথে একটু দেখা করেন ভাই। এটা আমার ফোন নাম্বার, এবং আমি বর্তমানে অমুক জায়গায় আছি। আমার ঠিকানাটা আমি বলতে চাই না, বাট আমি এই জায়গায় আছি। যদি পারেন আমার সাথে একটু দেখা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি বলবো ভাই, বলেন, বলার কোনো ভাষা নাই। খুব কষ্ট হয়েছে গল্পটা রেকর্ড করতে। আসলে মানুষ যে দুনিয়াতে, যে আমি বলি ভাই, আমি জানি অনেকে হয়তো আমার নেগেটিভে আপনারা দেখবেন, আপনারা নেগেটিভ দেখেন, কিন্তু আমার ট্রুটা আমি বলে যাই, সত্যিটা বলে যাই। আজকে মেহেরের জীবনে যা ঘটছে, মানিকের জীবনে যা ঘটছে, চাঁদনির জীবনে যা ঘটছে, বিজলির জীবনে যা ঘটছে, এই সব কিছুর জন্য দায়ী একমাত্র মেহেরের বাবা। এখন অনেকেই বলবেন যে আপন ভাই কীভাবে, বিষয়টা এই, মেহেরের বাবা কিন্তু জানতো যে মেয়েটাকে জোর করে বিয়ে করানো হচ্ছে। উনি একজন মানে হাই স্কুলের শিক্ষক ছিল, তার বোঝা উচিত ছিল, তিনি অশিক্ষিত কোনো মানে লোক ছিল না, তিনি যথেষ্ট শিক্ষিত একজন লোক ছিল। তাহলে তার বোঝা উচিত ছিল যে মেয়েটাকে কেন আমি জোর করে আমার ছেলেকে বিয়ে করে আনি। মেয়েটা বিয়ে ঠিক হওয়ার পরে আমার ছোটো ছেলের কাছে এসে হাতে পায়ে ধরে কান্নাকাটি করলো, আমার ছেলেকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলল, এবং এরপরও এই মেয়েকে কেন আমি তার সিদ্ধান্তের বিরুদ্ধে বিয়ে করি। এবং আমার মনে হয় যে এখানে মামলা করা উচিত। মানে মেহেরের বাবা তো মারা গেছে, যে এই চাঁদনির বাবা মা আছে ওদের নামে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এই দুইটা মানুষের নামে, কারণ এই দুইটা মানুষের জন্যই আজকে এতগুলো জীবন নষ্ট হয়ে গেল। আমি খুবই সারপ্রাইজ হয়ে যাই যে এখন আমি এই জিনিসটা দেখি যে অনেক ফ্যামিলিতে আছে। অ্যান্ড কিছুদিন আগে আমি একটা মেয়ের স্টোরি পেয়েছি, একইভাবে মেয়েটা আমাকে ফোন দিয়ে চিৎকার করে কেঁদে বলতেছে, ভাই আমার আব্বার নাম্বারটা নিয়ে যান, আমার আব্বাকে একটু বুঝিয়ে বলেন, আমি কিন্তু আত্মহত্যা করবো, আমি কিন্তু বিয়ে করবো না, আমাকে এক প্রবাসীর কাছে বিয়ে দেওয়া হচ্ছে, আমি একজনকে ভালোবাসি। কেন আপনারা এই কাজটা করেন? কেন মতের বিরুদ্ধে? হ্যাঁ, আমি স্বীকার করি যে সব যে আসলে এরকম হয়, কিছু হয়ে যায় যে রিলেশন আছে, বাপ মায় জোর করে বিয়ে দিলে হয়তো স্বামী সংসার করে, কিন্তু ভালো করে তো করে না। আর রিলেশনগুলো বা কেন থাকবে? কেন ভাই আপনি, মানে আমাদের এই সমাজে আমি দেখি যে প্রেম ভালোবাসাগুলোর মধ্যেই থেকেই না জীবনের সব মানে মানে ইয়েগুলো শুরু হয়। মানে যেমন বলে না যে মিথ্যা হচ্ছে সমস্ত পাপ কর্মের মা, বাবা এরকম বলে না যে মিথ্যা থেকেই পৃথিবীর সমস্ত পাপ শুরু হয়, ঠিক তেমনি এই প্রেম ভালোবাসাগুলো থেকেই না পাপগুলো শুরু হয়ে যায়। প্রেম ভালোবাসা থেকে বিয়ের আগে অবৈধ সম্পর্ক, এবং অবৈধ সম্পর্কের পরে একটা জায়গায় বিয়ে, এবং তারপরে জীবনটা খুব মানে বিশ্রী একটা অবস্থার মধ্যে চলে আসে, যেমনটা আজকের এই গল্পে হলো। তো যে বাবা মারা আমার এই গল্প শুনেছেন এবং যে ভাইরা আমার এই গল্পটা শুনেছেন, তারা একটু সতর্ক হন। অবশ্যই মেয়েকে বিয়ে করানো, মানে মেয়েকে বিয়ে ঠিক করলে, আপনার বিয়ে হলো, আপনি তো হাজব্যান্ড হিসাবে পার্সোনালি মেয়েকে প্রশ্ন করবেন, কারো সামনে নয়, কারো নয়, একদম গোপনে, খুব নীরবে, যে তুমি আমাকে বলো, আমি তোমাকে হেল্প করবো, নো প্রবলেম, আমাকে তুমি আসলে আমার সাথে সংসার করতে চাও কিনা, বিয়ে করতে চাও কিনা, একান্তভাবে মেয়ের মতামতটা নেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের এই সমাজে এখন ডিভোর্স তো বেড়ে যাচ্ছে, তার কারণ কিন্তু একটাই, যে মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। এটা কেউই করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি জানি আমার অনেক বাবা মা বয়সী আছেন যারা আমার গল্প শোনেন, অবশ্যই সন্তান বিয়ে করানোর আগে পার্সোনালি ছেলেকেও জিজ্ঞেস করবেন, মেয়েকেও জিজ্ঞেস করবেন, আলাদা আলাদাভাবে। এবং এটা আপনারা অনেক ধর্মটাকে অনেক মানে ডিফিকাল্ট করে ফেলেন, যে একটা বিয়ে হলে ছেলে মেয়েকে দেখতে গেলে মানে কেমন যেন একটা, যেমন আমি আমার এক কাজিনের বিয়েতে গিয়েছিলাম, আমাকে মেয়ে দেখতে দেয়নি, মানে মেয়ে দেখার জন্য গেছি, আমাকে মেয়ে দেখতে দেয়নি। আমার আপন খালাতো ভাইয়ের বিয়েতে আমাকে মেয়ে দেখতে দেওয়া হয়নি, আই ডোন্ট নো যে কেন। তো
তা এখন বিষয়টা হচ্ছে এইটা কেন করবেন? অবশ্যই ছেলে মেয়েকে পার্সোনালি একটা রুমের ভিতরে তাদেরকে ঢুকাইবেন, তারা দুজনে কথা বলবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং ওদের কী ব্যাপার ভাই, একটা মানুষের সাথে আমি সারা জীবন থাকবো, মরণ পর্যন্ত যে মানুষটার সাথে আমি স্টে করবো, ওই মানুষটার সম্বন্ধে আমার জানতে হবে না যে এই মানুষটা কেমন, তার সাথে কথাবার্তা বলে কিছুটা ক্লোজিংয়ে আসতে হবে না? কেন আপনারা ধর্মটাকে ডিফিকাল্ট করেন, মেয়ের দিকে তাকান? বিশেষ করে গ্রামগঞ্জে এই জিনিসগুলো হয়ে থাকে, এটা থেকে আমরা বেরিয়ে আসবো এবং বিয়ে শাদী করার আগে অবশ্যই ছেলে মেয়ের মতামত নেব, তাহলে আর এমন ঘটনা ঘটবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেহেরেরকে আমার বলার কিচ্ছু নেই, গল্পটা আমার খুবই কষ্ট হয়েছে, পড়ে অনেক কষ্ট হয়েছে এবং এখন রেকর্ড করতে খুব কষ্ট হয়েছে। আপনারা মেহেরকে নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। আর তার যে রোগ আমি ডাউট করি এবং যতটুকু বুঝি যে তার মেবি ক্যান্সার হয়েছে, তো তার মৃত্যুটা এইভাবেই হওয়াটাই স্বাভাবিক। আজ এখানে বিদায়, দেখা হবে অন্যদের অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।